ভাই, আপনি বাসাটা ছেড়ে দিন। আপনার মেয়েটা আমার হবু বউকে আম্মু বলে ডাকে। আর আদিবারও বেশ পরিবর্তন দেখছি কিছুদিন যাবৎ। আমি চাই না কোনো ঝামেলা সৃষ্টি হোক। আপনি বরং নতুন বাসা দেখুন। 10 দিনের মধ্যে বাসাটা ছেড়ে দেবেন। বেশ কড়া গলায় এই কথাগুলো বলে চলে গেল মাহমুদ। রামিম মাথা নিচু করে শুনল সব। মেয়েটাকে এতবার বোঝানোর পরও কেন যে আদিরাকে আম্মু ডাকে সেটা বুঝতে পারে না রামিম। তিন্নির সাথে তো আদিরার কোনো মিল নেই, না চেহারায় না আচরণে। আর 3 বছরের মেয়েটাকে কিভাবেই বা বুঝাবে রামিম। এবার বাসাটা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আদিরা মেয়েটাও সুযোগ পেলেই উপরতলায় চলে আসে। আনভিকে নিয়ে তার যত ব্যস্ততা, অথচ কিছুদিন বাদেই তার বিয়ে মাহমুদের সাথে। মাহমুদ এই বাসার মালিকের ছেলে, একমাত্র ছেলে। বাবার টাকায় ফুটানি করে বেশ ভালোই কাটছে তার। ভদ্র, সহজ সরল আর বেশ অমায়িক ছেলেটা মাঝে মাঝে রেগে যায় বটে, তবে সে রাগ বেশিক্ষণ স্থায়ী হয় না, যাকে বলে অস্থায়ী রাগ। সোজা কথায় বলে ছেলেটা বেশ ভালো। তার সাথে বিয়ে যে মেয়েটার, তার নাম আদিরা। সচ্ছল পরিবারের মেয়ে, বাবা মা সিলেট থাকে। এসেছিল ভার্সিটিতে পড়তে, তবে পড়ালেখা শেষ হতে না হতেই মাহমুদের মা অসুস্থ হয়ে পড়েন। হার্টের রোগী তিনি বলেছেন ছেলের বিয়ে দিতে। আদিরাকে ছোটবেলা থেকেই দেখে এসেছেন তিনি। সুন্দরী, সুশীল, ভদ্র আর পড়ালেখা জানা এমন মেয়ে তিনি আর পাবেন না। আদিরাও খুশি মনেই বিয়েতে রাজি হয়ে যায়। মাহমুদ ছেলেটা কোনো দিক দিয়েই খারাপ নয়, তবে প্রেম ভালোবাসা কোনোটাই হয়ে ওঠেনি মাহমুদের প্রতি। ছেলেটা কেমন যেন দূরে দূরে থাকে আদিরার থেকে। তবুও আদিরার আপত্তি নেই। রামিম এই বাসার ভাড়াটিয়া। 3 তলার বাসার উপরের তলায় থাকে সে আর তার মেয়ে। বয়স 29 বছর। এই বয়সে বিয়ে করে বাচ্চার বাবা হয়ে গেছে। তবে কষ্টের বিষয় হলো তার বউ তিন্নি মারা গেছে বাচ্চা জন্ম দেওয়ার সময়। বিয়ের আগে প্রেম রামিমও কখনো করেনি, তবে তিন্নি মেয়েটাকে প্রচণ্ড ভালোবাসত সে। মেয়ের নাম আনভি, তিন্নির পছন্দ করার নাম। বিয়ের পর দুজন গল্প করতো মেয়েকে নিয়ে। যদিও কেউ জানতো না মেয়ে হবে নাকি ছেলে, তবে তিন্নি বেশ জোর গলায় বলতো, তুমি দেখে নিও, আমাদের মেয়েই হবে, আর নাম রাখবো আনভি। মেয়েটা জন্মানোর পর রামিম প্রথম চুমুটা তিন্নির কপালে দিয়েছিল, তারপর বলেছিল, তোমার মেয়ে হয়েছে তিন্নি, দেখো আনবে কাছে, তুমি উঠবে না। কিছুদিন অস্বাভাবিক আচরণ করতো রামিম। আস্তে আস্তে সবকিছু স্বাভাবিক হয়েছে। এতদিন বাবা মা এর সাথে থাকলেও চাকরির জন্য রামিম ঢাকা চলে আসে। মেয়েটাকে রেখে আসতে ইচ্ছা হয় না তার, তাই সাথে করেই নিয়ে আসা। 2 মাস হলো এই বাসায় উঠেছে রামিম। এই 2 মাসে পরিচয় হয়েছে অনেক মানুষের সাথে, তাদের মধ্যে একজন আদিরা। মেয়েটা আনভিকে দেখে দৌড়ে আসে, কোলে তুলে নেয় মেয়েটাকে। রামিম অবাক চোখে তাকিয়ে থাকে। কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থাকে, চোখ ঝাপসা হয়ে আসে তার। আনভি মেয়েটাও সেদিন মা বলে ডেকে উঠে আদিরাকে। আদিরা এমনভাবে চুমু খায় আনভিকে যেন তার নিজের সন্তান। তিনি থাকলেও হয়তো এভাবে আদর করত। এরপর থেকে প্রতিদিন আদিরার কাছে আনভিকে রেখে অফিসে যায় রামিম। বিকেলে অফিস থেকে রামিম ফিরলে আদিরার প্রধান কাজ হয় 2 কাপ কফি বানিয়ে আনভি সারাদিন কি কি করলো সেগুলো বলা। আদো আদো কথা বলতে শেখা আনভির কথাগুলো যেন আদিরা মুখস্থ করে রাখে। কফির কাপে চুমুক দিয়ে রামিম দেখে মেয়েটাকে। ভালো লাগে মেয়েটাকে, প্রেমে পড়তে ইচ্ছা হয় রামিমের। তবে বিবাহিত পুরুষের প্রেমে পড়া বারণ। কথা শেষ হলে সারাদিনের বেতন হিসেবে একটা চকলেট নিয়ে বিদায় হয় আদিরা। আদিরার কাছে আনভি রেখে রেখে যেন নিশ্চিন্তে থাকে রামিম। ঢাকা শহরের বুয়ারা যেমন হয়, কে জানে কখন কি হয়ে যায়। হয়তো মেয়েটাকে বসিয়ে রেখে সে টিভি দেখতে ব্যস্ত হয়ে যাবে। ক্ষুধায় মেয়েটা চিৎকার করে কাঁদলে হয়তো কপট রাগ দেখিয়ে চড়থাপ্পড় মেরে বসবে। আদিরার কাছে যতক্ষণ থাকে মেয়েটা হাসি খুশিই থাকে, যেন নিজের মায়ের কাছেই আছে। ছুটির দিনগুলোতে আদিরা আর রামিমের মধ্যে প্রতিযোগিতা হয় আনভি কার কাছে যাবে। সবসময় আদিরাই জিতে যায়। রামিমের মাঝে মাঝে ইচ্ছা হয় আদিরাকে বিয়ে করতে, তবে সে উপায় নেই। সমাজও খারাপ বলবে, আর আদিরাই বা কেন মানবে বিবাহিত একজনকে বিয়ে করতে। রামিমের চিন্তা ভাবনা এবার দ্বিগুণ হয়ে যায়। বুয়া লাগবে, আবার সবকিছু গুছগাছ করতেও বেশ সময় লেগে যাবে। সবচেয়ে বড় চিন্তা হলো আনভি। মেয়েটা কি বুয়ার কাছে ভালো থাকবে নাকি অনাদরে বড় হবে। ছাদে এসে সিগারেট ধরায় রামিম। ঢাকা শহরের বিকেলটাও শান্ত হয় না, কোলাহল আর গাড়ির হর্নের শব্দে অশান্ত থাকে। তিন্নির কথা মনে পড়ে যায় রামিমের। তিন্নি থাকলে এভাবে মেয়েটাকে নিয়ে ভাবতে হতো না। মেয়েটা বাচ্চা দেখলেই দৌড়ে গিয়ে কোলে তুলে নিত, আর নিজের মেয়েকে আদর করার সুযোগটা সে পেল না। দীর্ঘশ্বাস ফেলে রামিম। মাঝে মাঝে ইচ্ছা হয় নিজেও মরে যেতে, তবে মেয়েটার জন্য মরতে পারে না। মেয়েটার কি হবে সেই চিন্তায় রামিম খেয়াল করেনি ও পাশে আদিরা দাঁড়িয়ে আছে। আধ খাওয়া চায়ের কাপটা রামিমের দিকে এগিয়ে দেয় আদিরা। খাবেন? রামিম হঠাৎ আদিরাকে দেখে কিছুটা ভয় পেয়ে যায়। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আজ প্রথমবারের মতো তিন্নিকে দেখতে পায় রামিম। কিন্তু কোথাও তো তিন্নির সাথে মিল নেই, তবে কেন আদিরাকে এমন লাগছে তার? ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু। ঘোর কাঠে রামিমের। আবার আদিরাকে দেখে
সে। কই তিন্নি তো নেই। আনভি কোথায়? ঘুমাচ্ছে। মেয়েটা যা দুষ্টু হয়েছে, ওর আম্মু নিশ্চয়ই খুব দুষ্টামি করতো, তাই না? আপনি তো শান্তশিষ্ট, নিজেকে ব্যক্ত মনে করেন। মন খারাপ থাকলে সাথে এসে সিগারেট টানেন। মেয়েটা আপনার মতো হয়নি। গলাটা ধরে যায় রামিমের। উত্তর দেয়, তিন্নির মতোই হয়েছে। আমিও সেটাই বলছিলাম। আপনাকে একটা সিক্রেট বলি। বলুন। আপনি সিগারেট খাওয়া না ছাড়লে আনভিকে আমি সিগারেট খাওয়া শেখাবো। আপনি কিভাবে শেখাবেন? আপনি নিজে পারেন নাকি? হ্যাঁ পারি, দেখবেন। দেখেন দেখি। রামিমের আধপোড়া সিগারেটে টান দিতেই কেসে ওঠে আদিরা। রামিম হাসি আটকাতে পারে না। আদিরা রামিমকে হাসতে দেখে নিজেও হেসে ওঠে। রামিমের ইচ্ছা হয় মেয়েটাকে ভালোবাসি বলতে। কেন জানি সিগারেট খাওয়া এই ঠোঁটে কারো একটা চুমু খেতে ইচ্ছা হয়। নিজেকে সংযত করে রামিম। বিবাহিত পুরুষের প্রেমে পড়া বারণ। রামিম দীর্ঘশ্বাসটা চেপে রেখে বলে উঠে, মাহমুদ ভাই বাসাটা ছেড়ে দিতে বলেছে। 10 দিন পর নতুন বাসায় উঠতে হবে। আদিরার প্রতিক্রিয়া দেখার জন্য অপেক্ষা করে না রামিম। এখানে থাকা কষ্টকর। মেয়েটার চোখ হয়তো পানিতে ছলছল করবে। রামিমের শ্বাস নেওয়া কষ্ট হয়ে যাবে। হঠাৎ পেছন থেকে ডাকে আদিরা। প্রশ্ন করার আগেই রামিম উত্তর দিয়ে দেয়, মাহমুদ ভাই আপনাকে আর আমাকে নিয়ে কিছুটা ভুল ভেবেছে, তাই বাসাটা ছেড়ে দিতে বলেছেন। আনভির কি হবে? বউ রাখবো। যতই হোক নিজের মেয়েকে তো আর অন্য কারো কাছে দিতে পারবো না। তিনি শেষ স্মৃতি যে আনভি। আদিরা এই প্রথমবার রামিমকে ব্যক্তিগত একটা প্রশ্ন করে বসে। বিয়ে করবেন না? 3 শব্দের ছোট্ট একটা প্রশ্ন, তবে উত্তরটা ততটা সহজ নয়। দ্বিতীয় বিয়ে করাটা সত্যিই সহজ নয়। না, এই প্রশ্নের উত্তর দেওয়া। যদি এই প্রশ্নটাই আগে করা হতো যখন রামিম বিয়ে করেনি, তখন হয়তো মুখে হাসি রেখে খুব সহজেই বলতো বিয়ে তো করতেই হবে। এখন ব্যাপারটা ভিন্ন। যদিও রামিম ছেলে, তবুও কিছু জিনিস থাকে যেগুলো কাউকে বলা যায় না। মেয়েটার জন্য হলেও হয়তো রামিমকে বিয়ে করতে হবে, তবে জিনিসটা সহজ নয়। দ্বিতীয়বার বিয়ে করা কোনো লোক জোর খাটিয়ে বলতে পারবে না যে তার বউ তার সৎ ছেলেকে বা সৎ মেয়েকে তার আপন ছেলের মতোই ভালোবাসে। তবুও অহরহ বিয়ে হচ্ছে, মানুষ দ্বিতীয়বার বিয়ে করছে। ভাগ্যক্রমে কিছু ছেলে মেয়ে আপন ছেলে মেয়েদের মতোই ভালোবাসা পায়। কয়জনই বা ছেলে মেয়ের কথা ভেবে বিয়ে করে? বেশিরভাগই তাদের চাহিদা মেটানোর জন্য বিয়ে করে। রাতে পাশে শুয়ে কেউ সঙ্গ দিক সেই আশায় বিয়ে করে। ছেলে মেয়ের নিঃসঙ্গতা কাটানোর জন্য কয়জন বিয়ে করে? নিজের নিঃসঙ্গতা কাটানোর জন্যই বিয়ে করে। মেয়ে সুন্দরী বিয়ে করে ফেলে। দ্বিতীয়বার বিয়ে বলে কথা। সুন্দরী মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। আর ওদিকে নিজের ছেলে মেয়ে যে অনাদরে বড় হচ্ছে সেটা দেখেও না দেখার ভান করে থাকতে হয়। মায়েরা নাকি সবচেয়ে বেশি কোমল হয়, তবে কেন খাবার প্লেটে নিজের ছেলেকেই মাছের বড় টুকরোটা দেওয়া হয়? এসব ভাবতে হয়, গভীরভাবে ভাবতে হয়। সেসব ভাবনা ভেবেই বিয়ের সিদ্ধান্ত বারবার নাকচ করে দেয় রামিম। আদিরার ডাকে ঘোর কাটে রামিম। শুনছেন? জি বলুন। আপনাকে প্রশ্ন করেছিলাম একটা। আর কোনোদিন বিয়ে করতে পারবো না। কিন্তু কেন? তিন্নির কথা ভেবে? না, আনভির কথা ভেবে। মেয়েটার নিঃসঙ্গতা কাটবে বটে, তবে জানি না তার মা কেমন হবে। যদি বাকি 10টা সৎমায়ের মতো হয়, যদি সেই অনাদরে বড় হতে হয়, কি দরকার? নিজের কথাটাও তো ভাবুন। বয়স কত হয়েছে আপনার? দেখুন আদিরা, আপনি আমার চাইতে বয়সে ছোট, আর আপনি একটা প্রাপ্তবয়স্ক মেয়ে। তবু আপনি আমার ছোট। আমি চাই না আপনার সাথে এ ব্যাপারে কথা বলতে। রামিম কোনো কথা বলার সুযোগ দেয় না আদিরাকে। ব্যাপারটাকে এখানেই শেষ করা দরকার ছিল। আনভিকে নিয়ে ভাবনাটা বাড়ছে। মেয়েটা কি কোনোদিন মায়ের আদর ভালোবাসা কখনো পাবে না? যতই 3 বছর বয়স হোক, তবুও তো সে ছোট। মায়ের চেয়ে আপন কেউ কি এই পৃথিবীতে আছে? আদিরার সাথে যতক্ষণ সে থাকে, নিজের মায়ের কাছে যতটা যত্নে থাকতো ঠিক ততটাই যত্নে থাকে সে। হতে পারে রামিমের মনের ভুল, তবুও আদিরা মেয়েটা আনভিকে খুব যত্নে রাখে। অফিস থেকে ফিরে কখনো মেয়েটাকে কাঁদতে দেখেনি রামিম। না দেখেছে কোনো অভিযোগ করতে। রাত কাটে, সকাল হয়। ঢাকা শহরে জানালা খুললে দমকা বাতাস আসে না। আসে রাস্তার পাশে নর্দমার পচা দুর্গন্ধ। এই শহরে শিমুল ফুল ফোটে না। ছোট বাচ্চারা সকাল হলে লাল ফুল কুড়িয়ে ফ্রকে তুলে না। তুলবে কেন? শিমুল ফুলের কোনো গন্ধ নেই, শুধু লাল দেখতে। গাছে থাকলে ভালো লাগে, নিচে পড়লে সেটা দিয়ে কেউ প্রেম নিবেদন করে না, বরং আবর্জনা হিসেবে শুকানো হয়। তারপর কোনো এক টোকাই এসে বস্তা ভর্তি করে নিয়ে যায় দুবেলার রান্নার জ্বালানি হিসেবে। দ্বিতীয় বিয়েও একই রকম। না আছে সুগন্ধ, না করে প্রেম নিবেদন। শুকিয়ে জ্বালানি হিসেবে জ্বালিয়ে দেওয়াটাই তখন অধিক গুরুত্বপূর্ণ। মেয়েটাকে খাওয়ানোর পর অফিসের উদ্দেশ্যে বের হয় রামিম। গেটে মাহমুদ ভাইয়ের সাথে দেখা। বাজারের ব্যাগ হাতে ঘেমে একাকার হয়ে গেছে ছেলেটা। পরনে লুঙ্গি আর হাফ হাতা গেঞ্জি টি শার্ট। সালাম দেয় মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন রহিম ভাই? এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভালো ভাই।
রামিম খেয়াল করে ছেলেটার সেই রাগ আর নেই, মুখের সেই কঠিন ভাবটা গায়েব হয়ে গেছে। ছেলেটার রাগ অস্থায়ী। কিছু মনে করিয়েন না রহিম ভাই, গতকাল মনে হয় আপনাকে কষ্ট দিয়ে ফেলেছি। আপনার যতদিন ইচ্ছা থাকুন এই বাসায়, আমার কোনো সমস্যা নেই। এমনিতেই আরো 2 মাস পর বিয়ে। আয় না না, কিছু মনে করিনি। উত্তর দেয় রামিম। আনবি কোথায়? এই তো বাসায়। আপনি অনুমতি দিলে আদিবা আর আনবিকে নিয়ে ঘুরতে যেতাম কোথাও। সমস্যা নেই, তবে আইসক্রিম খাওয়াবেন না? মেয়েটা একদম মায়ের মতো হয়েছে, আইসক্রিম খেলে ঠান্ডা লেগে যায়। আচ্ছা আমি আসি, তবে আর ভাই কিছু মনে করিয়েন না। রামিম মুচকি এসে রাস্তায় বেরোয়। মানুষগুলো কত অদ্ভুত, তাই না? গতকালই রেগে বাসা ছেড়ে দিতে বলল, সকাল হতেই আবার থাকতে বলল। প্রথমেই বলেছিলাম মাহমুদ ছেলেটা এমনই, হুটহাট রেগে যায়। রামিম কিছুটা নিশ্চিত আদিরা মাহমুদকে কিছু বলেছে, নয়তো এতটা বদলানো সম্ভব না। যাই হোক, বাসা খুঁজতে হবে না নতুন করে। মেয়েটাকে নিয়েও নিশ্চিন্ত রামিম, আদিরার কাছেই থাকবে। সন্ধ্যায় বৃষ্টি নামে। রামিমের বৃষ্টি পছন্দ না। ঢাকা শহরে বৃষ্টি মানে রাস্তায় হাঁটু পর্যন্ত পানি। ঢাকা শহরটা রামিমের মতো, বৃষ্টির ফোঁটাগুলো কষ্ট। মেইন রোডে হাঁটু পর্যন্ত পানি আটকা পড়লেও বাইরে বেরোনোর রাস্তা নেই। সেই ঢাকা শহরেই মিশে যেতে হবে। রামিমের কষ্টগুলোও তেমনই, বাইরে বের করে দেওয়ার উপায় নেই, আপনাতেই মিশে যেতে হবে। দরজায় টোকা পড়ার আওয়াজ পাওয়া যায়। বন্ধ দরজার ওপাশে কে আছে সেটা বুঝতে পারে না রামিম। দরজা খুলে ভেতরে চলে রামিম। আদিরা আর মাহমুদ ভাই আনভিকে কোলে নিয়ে ঘরে ঢুকে। চকলেটে কামড় দিতে দিতে আদিরা বলে, আম্মুকে বলো কোথায় কোথায় ঘুরেছো আজকে। বলেই মাহমুদ আর আদিরা মুচকি হাসে। অপেক্ষায় থাকে রামিম, আনভি বলবে কোথায় ঘুরেছে। তবে আনভির হাসি মাখা মুখটা হঠাৎই ফ্যাকাশে হয়ে ওঠে। কথা বলে না আনভি, মুড নেই বলার এমন একটা ভাব। রামিমকে খাবারের প্যাকেটটা হাতে দিয়ে আদিরা বলে, আজ আর ঠান্ডা খাবার খেতে হবে না, এটা খেয়ে নিয়েন রাতে। রামিম মাথা নেড়ে সম্মতি জানায়। মাহমুদ ভাই দরজার দিকে পা বাড়ায়, সঙ্গ দেয় আদিরা। দুজনকে বেশ মানিয়েছে। এখানে রামিম কেন ঝামেলা বাঁধাবে? রামিম মনে মনে ঠিক করে নেয় এমন কিছু সে করবে না যাতে মাহমুদ আর আদিরা কোনোভাবে কষ্ট পায়। কদিন গেলেই হয়তো মেয়েটা বুঝতে শিখে যাবে, তখন আর সমস্যা হবে না। বর্ষাকাল চলে এসেছে। রোজ সন্ধ্যায় বৃষ্টি নামে। সারাদিন ভ্যাপসা গরমে সিদ্ধ হয়ে সন্ধ্যায় ঠান্ডা বাতাসে যেন প্রাণ জুড়িয়ে যায় রামিমের। বৃষ্টি রামিমের পছন্দ নয়, তবে বৃষ্টির পর ঠান্ডা বাতাসটা ইদানিং ভালো লাগতে শুরু করেছে। মাহমুদ ছেলেটা ইদানিং ভীষণ ব্যস্ত। বিয়ের সব ব্যবস্থা তাকেই করতে হচ্ছে। বাবার একমাত্র ছেলে, নিজের বিয়ের কাজও নিজেকেই করতে হচ্ছে তার। আদিরাকে নিয়ে নাকি তার অভিযোগ বেড়ে গেছে। আদিরা নাকি বিয়ের কোনো কাজ করছে না, কেনাকাটা করছে না, কোথাও যাচ্ছেও না কারোর সাথে, সবসময় শুধু আনভিকে নিয়ে ব্যস্ত। মাহমুদ ছেলেটা অকপটে বলে দিল রামিমকে সব কথা। নিচে আদিরা আনভির হাসির আওয়াজ পাওয়া যায়। খিলখিল করে হাসে আদিরা। বিল্ডিংটা মনে হয় কেঁপে উঠেছে, সাথে রামিমের হৃদয়ও। কে জানে, হয়তো মাহমুদের একই অবস্থা। তবে মাহমুদের হৃদয় কম্পিত হওয়াটা স্বাভাবিক, রামিমের কেন কাঁপবে? আদিরা তো কেউ না রামিমের। 30 দিন বাকি বিয়ের, বড় প্রস্তুতি, বড় পরিবারের বড় ছেলের বিয়ে, আত্মীয় স্বজনের অভাব নেই। মাহমুদ ছেলেটা ইঙ্গিতে আবারও বুঝিয়ে দেয়। বাসাটা নিজ ইচ্ছায় ছেড়ে দিন রহিম ভাই। সিঁড়ি বেয়ে নিচে নামার পর মাহমুদের আওয়াজ পাওয়া যায়। কি এই মেয়েটাকে নিয়ে পড়ে আছো আদিবা? কদিন পর তোমার বিয়ে, একটু নিজের ব্যাপারে তো ভাবো। এরকম রিয়াক্ট করছো কেন? আমি কি পালিয়ে যাচ্ছি? বিয়েটা তো তোমাকেই করছি, তাই না? হ্যাঁ আমাকেই করেছো, তবে মনে হচ্ছে মনটা অন্য কাউকে দিয়ে দিয়েছো। বউ মরে যাওয়া লোকটার ঘরে এত কেন থাকতে হবে তোমার? চরের একটা আওয়াজ পাওয়া যায়। কে কাকে মারলো বুঝতে পারে না রামিম, তবে এবার বেশ ভালোভাবেই বুঝতে পেরেছে মাহমুদ ছেলেটা মোটেও আদিরার এই বাসায় আসাটা পছন্দ করছে না। নিচে নামে না রামিম। এই সময়ে নিচে নামলে হয়তো কারো চোখে পানি দেখতে পাওয়া যাবে, কেউ বা রাগ লুকানোর চেষ্টা করবে। দীর্ঘশ্বাস ফেলে আনমনে রামিম বলে ওঠে, বাসাটা ছেড়ে দিতে হবে। কয়েক মিনিট পর নিচে নামে রামিম। তিন্নির মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। না, কোথাও চরের কোনো চিহ্ন নেই, না আছে কান্নার ছাপ। আদিরা বসুন, একটা কথা আছে। জি বলুন। মাহমুদ ভাইয়ের সাথে ওরকম আচরণ করাটা আপনার উচিত হয়নি, মাপ চেয়ে নেবেন। আর আনবির কাছে কম আসেন, মেয়েটাও আপনার প্রতি দুর্বল হয়ে যাচ্ছে। আর আপনি? মানে বুঝলাম না ঠিক। কিছু না, রান্নাঘরে খাবার রাখা আছে, খেয়ে নিয়েন, আমি আসি। রামিম অবুঝ নয়। আদিরা যে শুধু আনবির জন্য সারাদিন এখানে পড়ে থাকে সেটা যেমন সত্যি, তেমনই দিন শেষে রামিমের সাথে কিছুটা কথা বলা, দেখা হওয়ার জন্য বাসায় থাকে আদিরা। আনভির সাথে রামিমের দূরত্ব তৈরি হচ্ছে, সারাক্ষণ শুধু আম্মু আর আম্মু। দিন শেষে ঠিক মতো কথা বলার সুযোগটাও পায় না রামিম। মেয়েটা ঘুমিয়ে পড়ে। শুক্রবার বাদে সপ্তাহের বাকি দিনগুলো ঠিকমতো খেয়ালও রাখতে পারে না রামিম।
মেয়েটা আদিরার কাছে ভালো থাকবে আর আদিরা মাহমুদের কাছে। যদি তা নাও হয়, আদিরার পরিবার কেন মানবে একটা বিবাহিত ছেলের কাছে নিজের অবিবাহিত শিক্ষিত সুন্দরী মেয়েটাকে বিয়ে দিতে? কেন দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক নষ্ট করবে তারা? দুদিন আদিরা আসেনি আনভির কাছে। মেয়েটা কিছু খাচ্ছে না, বারবার আদিরার কথা বলছে। মাসের শেষ, আজ নতুন বাসা দেখা হয়ে গেছে, আগামীকাল চলে যাবে। দাঁতে দাঁত চেপে মেয়েটাকে রাগ দেখায় রামিম। ভয় পেয়ে কান্না করে ঘুমিয়ে যায় আনভি। দিন শেষে আনভি ঘুমানে, রামিম একা। মেয়েটাকে কিভাবে বোঝাবে সে এই সম্পর্কটা কেউ মানবে না। পরের দিন শুক্রবার, মাহমুদকে ভাড়া দিতে গিয়ে আদিরার কাছে মেয়েকে রেখে যায় রামিম। বাসার জিনিসপত্র নামানো হয়েছে, গাড়িতে উঠিয়ে নতুন বাসায় নেওয়া হচ্ছে। এ বাসা থেকে কাছেই 15 কি 18টা বিল্ডিং পরেই দোতলা বাসার উপরের ফ্ল্যাট। কাছেই অফিস, সেজন্য দূরে বাসা নেয় না রামিম। মাহমুদ কয়েকবার মিথ্যা আটকানোর চেষ্টা করেছিল বটে, তবে রামিম সে কথা শোনেনি। বাসাটা না ছেড়ে দিলে হয়তো কয়েকটা জীবন ভুল পথে পা বাড়াবে। সবকিছু নিয়ে গোছাতে গোছাতে বিকেল হয়ে যায়। সন্ধ্যার পর আনভিকে আনতে যায় রামিম। মাহমুদের মা বলে আদিরার সাথে ছাদে গেছে। পরিচিত বাসায় এই প্রথমবার ছাদে যেতে দ্বিধাবোধ করছে রামিম। এই প্রথমবার মনে হচ্ছে কে কি ভাববে। আনভিকে ঘুম পাড়িয়ে কোলে নিয়ে হাঁটছে আদিরা। শেষ সিঁড়িটাই দাঁড়িয়ে রামিমকে দেখে ঘুমন্ত আনভিকে কয়েকবার চুম্বন করে আদিরা। হঠাৎ থমকে দাঁড়ায় মেয়েটা। ছাদে এনার্জি বাল্বের আলোয় কারো ছায়া দেখে দাঁড়িয়ে পড়ে। মুখটা পরিষ্কার হতেই জিজ্ঞেস করে, কখন এসেছেন? এইমাত্র। চা খাবেন? না, আজ সময় নেই। বসুন, আর হয়তো সন্ধ্যার পর এভাবে চা খেতে বলবো না। আনভিকে রামিমের কাছে দিয়ে চা বানাতে চলে যায় আদিরা। মেয়েটার আচরণ বেশ ভাবাচ্ছে রামিমকে, তবে শেষ সিদ্ধান্ত এটাই, নিজে থেকে কিছু প্রকাশ করবে না। এই সমাজে কেউ মেনে নিবে না, বরং কটু কথা শুনতে হবে, মান সম্মানে টান পড়বে। কয়েক মিনিট পর 2 কাপ চা হাতে খুব সাবধানে ছাদে আসে আদিরা। ছাদের গেটটা লক করে দেয় রামিমকে চা দিয়ে। কোন বাসায় উঠলেন? মুস্তফা সুফিয়ান। আদিরা ম্লান হেসে বলে, ওই টাকাওয়ালা ভুড়ি মোটা লোকটা? হুম। ভাড়া কত? 8,000। ভুয়ার বেতন কত? দুজন মিলে 8,500। আনভি কার কাছে থাকবে? বুয়ার কাছে। সে যত্ন নিবে ওর? নিবে। সন্ধ্যার পর চা বানিয়ে খাওয়াবে আপনাকে। এখানে থেকে যেতে পারতেন। কদিন পর আপনার বিয়ে। একটা কথা বলবো? বলুন। আপনি বিয়ে করবেন আমাকে, অন্তত আনভির জন্য হলেও? মেয়েটার মুখের দিকে তাকায় রামিম। উত্তরের অপেক্ষায় এক দৃষ্টে তাকিয়ে আছে মেয়েটা। আজ না বললে হয়তো আর কখনো বলা হবে না। সব দ্বিধা দ্বন্দ্ব ছাড়িয়ে আদিরার হাতে স্পর্শ করে রামিম। আপনাকে যে পছন্দ করি না সেটা কিন্তু না, হয়তো ভালোবাসার পর্যায়ে পৌঁছে গেছে। আপনি কি ভাবছেন জানি না, তবে সত্যি বলতে আমি রাজি থাকলেও আর কেউ মেনে নিবে না এই সম্পর্ক। আর যদি বলেন পালানোর কথা, তবে আমি বলবো পালিয়ে যাওয়া সম্ভব না। যে মেয়েটার জন্য পালিয়ে যাব সেই মেয়েটারই ক্ষতি হবে। একদমে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে রামিম। আদিরার মুখে চিন্তার কোনো ছাপ নেই, বরং হাসির রেখাটা ক্রমশ পরিষ্কার হচ্ছে। একটা সময় সকল কিছু উপেক্ষা করে রামিমের বুকে ঝাঁপিয়ে পড়ে আদিরা মেয়েটা। রামিম কিছুটা ভিমড়ি খেয়ে যায়। ভিমড়ি খাওয়ারই কথা, মেয়েটা কি বুঝলো কে জানে। আপনি বুঝতে পারছেন নিশ্চয় আমি কি বলতে যাচ্ছি। পরিবারকে আমি বুঝাবো, তারা আগামীকাল আসবে এখানে। আদিরা, এসব পাগলামি ছাড়া আর কিছুই না। আমি আসছি। কাল আরেকবার আসবেন, আমি অপেক্ষা করব। ছাদের গেটটা খুলতেই মাহমুদের গোলগাল চেহারাটা দেখতে পাই রামিম। রাগে দাঁত কর্মর করে ওঠে মাহমুদ। রামিম ভয় পায় না। ছেলেটাকে রাগলে ভয়ঙ্কর লাগে না, বরং হাসি পায়। রামিম হো হো করে হেসে ওঠে। মাহমুদ ছেলেটা বিচলিত হয়। এবার রাগের বদলে মুখটা চুপসাতে শুরু করে। ছেলেটার কানের কাছে এখন যদি জোরে শব্দ করা যায়, তবে নিশ্চিত ছেলেটা দৌড় দিবে। তাড়াতাড়ি দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়েও যেতে পারে, তবে সেরকম কিছু হয় না। আমি আসছি। মাহমুদ ভাই, ভালো থাকবেন। এখানেই সমাপ্তি হয় সেখানকার কথোপকথন। নিচে নামতে নামতে আবারও মাহমুদের উচ্চস্বর শুনতে পাই রামিম। স্বাভাবিক ব্যাপার, যার সাথে 2 দিন পর বিয়ে তাকে রেখে আরেকটা ছেলেকে বিয়ের প্রস্তাব দেওয়াটা মনে হয় না খুব ভালো একটি কাজ। পরের দিন যাওয়ার কথা রামিমের, অথচ 3 দিন কেটে গেছে, কোনো খোঁজ নেই তার। আদিরা ভাবে, একবার কি দেখে আসবো নতুন বাসায়? এত ভাবাভাবির কিছু নেই, আমি যাব। সকাল 5টা। এত সকালে কারো জেগে থাকার কথা নয়। স্বভাবতই গেটের দারোয়ান ঘুমোচ্ছে। সারা রাত পাহারা দিয়ে সকাল হলে ঘুমিয়ে পড়াটা এদের স্বভাব। ভিতরে ঢুকে আদিরা। দোতলা সিঁড়িতে কেউ একজন বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আদিরা গুরুত্ব দেয় না, নক করে রামিমের দরজায়। আদিরার ইচ্ছে হচ্ছে দেয়ালের বাইরে থেকেই রামিমকে দেখতে। পাথরের মতো শক্ত ট্রান্সপারেন্ট কাজ থাকলে ভালো হতো। দেয়ালটা ওই কাজ দিয়ে তৈরি হলে বাইরে থেকে আদিরা রামিমকে দেখতে পেত। দরজা খুলে রামিম আবার বিছানার দিকে পা বাড়ায়। রামিমের ধারণা বুয়া এসেছে। আদিরা অবাক হয়, রামিম তাকালেও না একবার।
আপনি আসলেন না কেন? রামিম পেছনে তাকায়, বিচলিত হয় না, যেন মনে মনে আদিরাকেই ভেবেছিল সে। আপনি তো এসেছেন। আনভি কোথায়? ঘুমাচ্ছে। আজ সারাদিন আমি আপনার সাথে কাটাতে চাই। আমাকে অবশ্যই যেতে হবে। আজ যাবেন না? আমি কাল সিলেট চলে যাচ্ছি। হঠাৎ সিলেট কেন? যাওয়ার আগে বলে যাব, সারাদিন আমার সাথে থাকবেন। আচ্ছা। দরজায় আবার শব্দ হয়। আদিরা এগিয়ে যায়, বুয়া এসেছে। দূর থেকে রামিম আন্দাজ করে আদিরা বুয়াকে চলে যেতে বলেছে। ঘটনা সত্যি, বুয়া চলে গেল। আদিরা রুম গুছিয়ে রান্নাঘরে ঢুকলো। এমনভাবে কাজগুলো করছে যেন নিজেরই সংসার। এই প্রথমবার রামিমও অনুভব করলো তিন্নি এসেছে বাসায় আদিরার রূপে। এতদিন সে দেখতে পায়নি, আনভি পেয়েছে। আজ রামিমও দেখতে পেল। ভাবনাগুলোও ঝাপসা হয়ে আসে। আদিরা তার নয়, মাহমুদের। মাহমুদ ছেলেটা ভাগ্যবান বটে। এক কাপ চা ঝটপট রামিমের হাতে দিয়ে আবার রান্নাঘরে ছুটে যায় আদিরা। মেয়েটা আজ ব্যস্ত, ভীষণ ব্যস্ত। প্রচণ্ড রকমের ব্যস্ত নয়, তিনটা প্রচণ্ড ব্যবহার করলে যেমন প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ত হয়, ঠিক তেমন ব্যস্ত আদিরা। একবার এদিকে আসছে, আরেকবার ওদিক ছুটে যাচ্ছে। রামিম বুঝতে পারছে না মেয়েটা কি বুঝবো না চেষ্টা করতেছে। তবে একটু বুঝতে পারছে মেয়েটার সংসারটাকে নিজের করে নিতে চাইছে কোনো স্বার্থ ছাড়াই। আনভি আজ খুবই খুশি। 3 দিন পর আদিরা এসেছে। প্রথমে অভিমান করে থাকলেও পরে রাগ কমে গেছে। রামিম তাকিয়ে দেখে মেয়েটা আদিরার পাশে ঘুরঘুর করছে। মাঝে মাঝে রাস্তা আটকে দাঁড়াচ্ছে আর হাজারটা প্রশ্ন করে যাচ্ছে। অথচ রামিম একটা প্রশ্নও করতে পারেনি। কেন পারেনি? এটা কি ইগো, নাকি সমাজ কি বলবে সেই নিয়মের বাধা? রামিম খেয়াল করে আনভির কোনো প্রশ্নে আদিরা বিরক্ত হয় না, বরং উত্তর দিয়ে যায়। এমনকি একই প্রশ্ন বারবার করার পরও। আনভি কি সারাক্ষণ আদিরাকে এভাবেই জ্বালায়? কিসের টান আদিরার? কেন সহ্য করে এসব? আর কেন বা আমাকে ভালোবাসলো? তার মতো সুন্দর শিক্ষিত মেয়ে চাইলেই আমার চাইতে শত কোনো একটা ভালো ছেলেকে ভালোবাসতে পারতো। উত্তর পায় না রামিম। ভালোবাসতে কারণ লাগে না, অকারণেই ভালোবাসা যায়, ভালোবাসা হয়ে যায়। রান্না শেষ হয়েছে। খাবার টেবিলে বসে আনভি আজ বেশ খুশি। এই প্রথমবার বাবা মা দুজনের সাথে একসাথে খেতে বসেছে সে। একবার আদিরা, একবার রামিম, এভাবে দুজনের হাতে খাচ্ছে সে। মেয়েটার আজ ক্ষুধা মেটে না। আরও কিছুক্ষণ খাই। আদিরা রামিমের দিকে তাকিয়ে বলে, আনভির দিকে একবার তাকান। আপনি কি চান না ও এইভাবে হাসি খুশি থাকুক? চাই, কিন্তু কোনোভাবে সম্ভব না। আপনি চেষ্টা না করেই হার মেনে নিচ্ছেন? মেয়েটার ভবিষ্যতের কথা ভাবছেন না আপনি? ভাবছি বলেই বলছি, আপনি মাহমুদকেই বিয়ে করুন, সুন্দর একটা জীবন পাবেন। আর ভালোবাসা? মাহমুদ ছেলেটা ভালো। হ্যাঁ করুন, আমি আপনাকে খাইয়ে দেই। তাবিজ করেছ নাকি? থমথমে পরিবেশটা হঠাৎই কেটে যায়। দুজনেই শব্দ করে হেসে ওঠে। এখন দুজনকেই খুশি মনে হচ্ছে। হাসি একমাত্র জিনিস যা মানুষের বিষণ্ণতা দূর করতে পারে। দুপুর কাটে, বিকেল হয়। সকল চিন্তা ভাবনা ছেড়ে একটা দিন অন্তত আদিরার সাথে হেসে গেলে কাটাই রামিম। কি আসে যায় আগামীকাল সে চলে যাওয়া না যাওয়ায়। 2 কাপ লেবুর চা নিয়ে আড্ডা দিতে বসে রামিম আদিরা। ভাগ বসাই মাহমুদ আদিরাকে নিতে এসেছে। চোখ মুখ শক্ত, ছেলেটাকে এভাবে মানায় না। আরেক কাপ চা বানায় আদিরা। প্রতিদিনের মতো মন খুলে কথা বলে না মাহমুদ, চুপচাপ চায়ের কাপে চুমুক দেয়। আদিরারও কিছু বলা হয় না আর। চা শেষ করে মাহমুদ নিচে গিয়ে দাঁড়ায়। আদিরা এগিয়ে আসে রামিমের দিকে, আরও একবার জড়িয়ে ধরে রামিমকে। অস্বস্তিতে পড়ে যায় রামিম। মেয়েটা এমনভাবে জড়িয়ে ধরেছে যেন রামিমের সাথে কত বছরের প্রেম। আদিরা কানের কাছে মুখ টাইনে বলে, বিয়েটা আমি ভেঙে দিয়েছি, বুঝলেন? আমি আপনাকেই বিয়ে করব। আনভির খেয়াল রাখবেন। আমি আসি। সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া যায়। দ্রুত গতিতে নিচে নামে আদিরা। দারোয়ান ভ্রুকুচকে তাকায়। আজ রামিমের ঘুম হবে না। পরদিন আদিরা সিলেট চলে যাবার কথা, কিন্তু চায়নি। বাবা মায়ের সাথে আদিরা সকালবেলায় রামিমের বাসায় চলে আসে। মেয়ে যার জন্য বিয়ে ভেঙে দিয়েছে তার সাথে দেখা না করে গেলে কি হয়? অবশ্যই হয় না। কেন হবে? ভদ্রলোক চায়ের কাপে চুমুক দিতে দিতে রামিমের দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, প্রথম স্ত্রী কিভাবে মারা গেল? বাচ্চা জন্ম দিতে গিয়ে। লোকটা কিছুটা দুঃখিত হলো বলে মনে হলো। চোখ মুখ প্রথমে কঠিন থাকলেও আপাতত কোমল মনে হচ্ছে রামিমের। আদিরাত আনভিকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আদিরার মা পাশে বসে কথা শুনছেন আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন সবকিছু। আজই সব ফয়সালা হবে, শেষবেলা তিনি বলবেন, তাই চুপ করে পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। ভদ্রলোক বলল, তোমাকে কিছু কঠিন কথা বলে চলে যাব। কঠিন কথা বলবেন বললেন, কিন্তু তার চোখে মুখে কাঠিন্য নেই। ঠিক মানাচ্ছে না লোকটাকে। চোখ মুখ শক্ত করে গম্ভীর একটা ভাব নিয়ে কথাটা বললে বেশ মানাতো। বয়স হয়েছে, মুখের চামড়ায় কোষ পড়েছে, তবুও সৌন্দর্য কমেনি লোকটার। আদিরাকেও চুপচাপ দেখছে রামিম। যদিও আনভিকে নিয়ে ব্যস্ত, তবুও এদিকের কথাবার্তা শোনার ইচ্ছা সে তুমিয়ে রাখতে পারছে না। রাখবে কেন? তার বিয়ের কথাবার্তাই তো হচ্ছে। রামিম ঘাবড়ে যাচ্ছে, কিছুটা ঘেমে যাচ্ছে।
লোকটা আবার চায়ের কাপে চুমুক দিল, তারপর আবার বলা শুরু করলো। মনে হয় এটা তার অভ্যাস, প্রতিবার চায়ের কাপে চুমুক দেওয়ার পরপর একটা করে সিরিয়াস বাক্য নির্গত করবেন। আমি তোমার সম্পর্কে শুনেছি, আদিরা বলেছে, কিছুটা বাড়িয়ে বলেছে, তবে 95.5% সত্য বলেছে। আমি তোমাকে আমার কোনো সিদ্ধান্ত দেব না, সবটাই তোমার উপর নির্ভর করবে। তুমি চাইলে আমার মেয়েকে এখনই তোমার কাছে রেখে যাব, আর না চাইলে নিয়ে যাব, আর কোনোদিনও দেখা পাবে না। তার আগে আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা আদিরার সিদ্ধান্ত। বলুন, আমি শুনছি। রামিম বুঝতে পারছে না উনি কি বলবেন, তবে এটুকু বুঝতে পারছে এমন কিছু বলবেন যেটাতে রামিম নিশ্চুপ হয়ে যাবে। এত সহজে তো কেউ বলতে পারে না মেয়েকে রেখে যাবেন, নিশ্চয়ই কোনো কিন্তু আছে। ভদ্রলোক চায়ের কাপে লম্বা একটা চুমুক দিয়ে আবার বলতে শুরু করলেন। তোমাকে গতকাল আদিরা বলেছিল সে বিয়েটা ভেঙে দিয়েছে। রামিম খেয়াল করলো লোকটার গলা কেঁপে উঠল, আওয়াজ নিচু হয়ে আসলো, তবুও বলতে শুরু করলো। কথাটা ও মিথ্যে বলেছে, বিয়েটা ও ভাঙেনি। বিয়েটা মাহমুদ আর তার বাবা ভেঙেছে। কেন ভেঙেছে জানতে চাও? চাই। ওই যে মেয়েটাকে দেখছো, বাচ্চাটাকে নিয়ে খেলতেছে, কত খুশি তাই না? ওর ছোট বাচ্চা পছন্দ, কিন্তু কয়েকদিন আগে জানতে পেরেছে ও নাকি আর মা হতে পারবে না। কথাটা ও চেপে গেছে ঠিকই, তবে মাহমুদের পরিবার জেনে গেছে বিষয়টা। একমাত্র ছেলের বিয়ে এমন মেয়ের সাথে কেন দিবে? যতই আত্মীয় হোক, তার একটা মাত্র ছেলে, বাচ্চা কাচ্চা না হলে তো এখানেই বংশ নির্মূল। তুমি হলেও নিশ্চয়ই এই সিদ্ধান্তটাই নিতে। জি, নিতাম। মানুষ সুযোগ সন্ধানে, আমিও। আমার মেয়েটার কোনো ভালো জায়গায় বিয়ে হবে না। কোনো বাবাই চাইবে না তার ছেলে এমন কাউকে বিয়ে করুক যে কখনো মা হতে পারবে না। যেমনটা আমি চাইনি আমার মেয়ের বিয়েটা কোনো বিবাহিত ছেলের সাথে হোক। যদিও তোমার বয়স অল্প, তবুও চাইনি। এখন চাচ্ছি কেন জানো? জানি। বলো কেন? আমার চাইতে ভালো ছেলে পাবেন না, তাই। ঠিক ধরেছ। ভদ্র, শিক্ষিত, অল্প বয়সী আর এমন সুদর্শন ছেলে আমি পাবো না। তাছাড়া আমার মেয়েটাও তোমাকে ভালোবাসে, তবে তোমার চাইতে তোমার মেয়েটাকে বেশি ভালোবাসে। আমি আমার কথা বললাম, এবার তুমি তোমার উত্তর জানিয়ে দাও। রামিমের এবার দম বন্ধ হয়ে আসছে। মেয়েটা মা হতে পারবে না, এটা কি খুব বড় কারণ? ভালোবাসা চাইতেও পারো? কয়েক মিনিট চিন্তা ভাবনা করার পর রামিম উত্তর দিল। আদিরাকে নিয়ে আপনি চলে যান, আমি বিয়েটা করতে পারবো না। চশমাটা ঠিক করে চায়ের কাপে শেষ একটা চুমুক দিয়ে ভদ্রলোক উঠে গেলেন। আদিরার মা বিশেষ কিছু বলল না, শুধু ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আদিরার দিকে তাকিয়ে রামিম দেখলো হাস্যোজ্জ্বল মুখটা ইতিমধ্যে ফ্যাকাশে হয়ে গিয়েছে, চোখের কোণে অশ্রুবিন্দু জমা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই অশ্রু গড়িয়ে পড়বে গাল বেয়ে, ঠোঁটের কাছে এসে নেমে যাবে। আদিরা দাঁড়ালো না, সে চায় না রামিম দেখুক। কিছু সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি নিতে হয়। জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়, অনেক প্রিয়জন, অনেক প্রিয় জিনিস, অনেক সময় ভালোবাসাও, তবুও নিতে হয়। না নিয়ে উপায় কোথায়? তবে রামিম কি ভেবে সিদ্ধান্ত নিয়েছে সেটা অজানা। হয়তো আদিরা মা হতে পারবে না সেই চিন্তায় ঘন্টা খানেক পর আনভিকে খাওয়ানোর চেষ্টা করছে রামিম। আনভি খাবে না, তার মা লাগবে, সে স্পষ্ট জানিয়ে দিয়েছে মা এনে দিতে হবে। আনভি ভুলে গেছে তার আসল মাকে, সে জানে আদিরাই তার মা। এতদিন আবদার না করলেও ইদানিং কিছুটা বুঝতে শুরু করেছে। মাকে এনে দাও, নাইলে খাবো না, কখনো না। রামিম ভাবনা থেকে জেগে উঠে। এটাই কি করা ছিল? মেয়েটা এতটা ভালোবাসতো আনভিকে, পরিবারটাকে নিজের মনে করেই মাসের পর মাস মেয়েটাকে আগলে রেখেছে সে। আজ একটা ক্ষুদ্র কারণে মেয়েটাকে সারা জীবনের জন্য দূরে সরিয়ে দিল সে। কল দিল রামিম, ফোন বন্ধ। মেয়েটাকে নিয়ে রওনা দিল কমলাপুর রেল স্টেশনে। গুলিস্তান পৌঁছাতে পৌঁছাতে আরো 20 মিনিট, সেখান থেকে রিক্সা নিয়ে আরো 10 মিনিট, 1.5 ঘন্টা কেটে গেছে। এতক্ষণে ট্রেন ছেড়ে দেওয়ার কথা। হ্যাঁ, ট্রেন আরো 15 মিনিট আগেই ছেড়ে গেছে। এতক্ষণ দৌড়াদৌড়িতে শরীর ঠান্ডা থাকলেও এখন ঘামতে শুরু করেছে। রামিম স্পষ্ট আনভির চোখে পানি দেখতে পায়, মেয়েটা কাঁদছে। তার কি এতটাও বোঝার ক্ষমতা হয়েছে যে সে কাঁদবে? রামিম শূন্য হাতে রিক্সায় উঠে, এটাই হবার ছিল। কেন যে তখন না বলল? একটা ভুল সিদ্ধান্ত সারা জীবন হয়তো কাঁদাবে রামিমকে। অন্য মনস্ক রামিম রিক্সায় উঠে বসলো, চোখ লাল হয়ে গেছে ইতিমধ্যেই। এত মানুষের সামনে কাঁদা যাবে না, সে বড় হয়েছে। ওইদিকে চেপে বসুন। রামিম ঘাবড়ে যায়। আদিরার কণ্ঠ আবারও শুনতে পাই রামিম। বললাম না ওইদিকে চেপে বসুন। ঝাপসা চোখ পরিষ্কার হয় রামিমের, সত্যি আদিরা সামনে দাঁড়িয়ে। আপনি কি ভেবেছেন আমি চলে যাব? ভালোবাসি আপনাকে আর আনভিকে। মা না হতে পারার মিথ্যা নাটকটা আমিই সাজিয়েছি। কার জন্য জানেন? শুধুমাত্র আপনার আর আনভির জন্য। আমার বাবা সুযোগ সন্ধানী মানুষ, তিনি জীবনেও আপনার সাথে আমার বিয়ে দিত না। এখন দিবেন? রামিমের মাথা চক্কর দিয়ে ওঠে। সহজ সরল এই মেয়েটার মাথায় এত প্যাচ কোথা থেকে আসলো?
রামিম নিজেও বুঝতে পারেনি এত বড় একটা মিথ্যা আদিরা বলতে পারবে। স্বপ্ন মনে হচ্ছে সবকিছু। আদিরা আবারও বলে, কাজে অফিস চলুন। রিক্সা কাজী অফিসে থামে। বিয়ে হয়। রামিমের ঘোর এখনো কাটেনি। আদিরা মুচকি হাসছে। রামিম মেয়েটার বুদ্ধির প্রশংসা না করে পারে না। আনভি ঘুমিয়ে পড়েছে। ঘুম ভাঙলে মাকে পেয়ে নিশ্চয়ই আনন্দে লাফিয়ে উঠবে। বাসায় ঢোকার আগে মাহমুদের সাথে দেখা হয় রামিমের। ছেলেটার হাস্যোজ্জ্বল মুখটাতে কঠিন ভাব চলে এসেছে। রামিম ডাক দেয়, মোহাম্মদ ভাই, আজ বাসা বিরিয়ানি রান্না হবে, খেতে আসেন। রাতে বৃষ্টি নামে। মাহমুদ বিরিয়ানি খেতে আসে না। বিরিয়ানি আজ হজম হবে না তার। আজ সে সারা রাত সিগারেট ফুঁকবে। উফ, আর পাচ্ছি না, ব্যথা লাগছে তো রাজ। রাজ ঠাস করে চর বসিয়ে দেয় অধরার গালে। চরটা এতই জোরে ছিল অধরা ঠোঁট কেটে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। রাজ অধরাকে দেওয়ালের সাথে চেপে ধরে আছে। অধরা ছটফট করছে নিজেকে ছাড়ানোর জন্য আর বলছে, প্লিজ ছেড়ে দাও বলছি। কি করছো এসব? তোমার পায়ে পড়ছে, আমার সর্বনাশ করো না, প্লিজ ছাড়ো। কি চাও তুমি আমার কাছে? আমার সতীত্ব হরণ করো না। অধরা রাজের সাথে পেরে উঠছে না। রাজ জোর করে অধরার শাড়ির আঁচল টেনে হিচড়ে ছিঁড়ে ফেলছে। বাবা, মা, কোথায় তোমরা? বাঁচাও আমাকে, এই কালপিটটা আমার সাথে অসভ্যতামি করছে। অধরা চিৎকারে ড্রয়িং রুম থেকে সবাই অধরার ঘরের দরজায় এসে দাঁড়ায়। অধরা রাজের পায়ে পড়ছে, তবুও রাজ ছাড়ছে না। রাজ যখন বুঝতে পারলো দরজার সামনে সবাই এসে গেছে, তখন রাজ অধরাকে ছেড়ে দিয়ে বলল, তুমি যদি এখন সবাইকে বলো যে আমি তোমার কোনো ক্ষতি করিনি, শুধু তোমার শাড়ির আঁচল আর জামাটা একটু ছিঁড়েছি, তা কেউ বিলিভ করবে না। অধরা বলে মুচকি হেসে রাজ ঘরের দরজা খুলে দেয়। দরজা খুলতেই অধরাকে অর্ধনগ্ন অবস্থায় দেখে রাজের বাবা ঠাস করে রাজের গালে চড় বসিয়ে দিয়ে বলল, এজন্যই তোকে পড়ালেখা শিখিয়েছি। অধরা দরজা লাগিয়ে কাঁদতে থাকে। রাজ তার স্বপ্নগুলো নষ্ট করে দিল। তার মৃত্যু ছাড়া এখন কোনো রাস্তা নেই। কেন এমন করলো? সদ্য কাজলগুলো অধরার চোখের ভ্রু ছেড়ে গাল ছুঁয়ে যাচ্ছে। নতুন কালো পাড়ের নীল শাড়িটা আর আগের মতো নেই। নীল রঙা কাচের চুড়িগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে অধরার স্বপ্নগুলোর মতো এক নিমিষে। মাথার সিল্কি করা চুলগুলো তার আগের মতো নেই। জীবনটা যেন এক কালবৈশাখী ঝড়ে লন্ড ভন্ড হয়ে গেল। সবাই চুপচাপ বসে আছে। কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মনে হচ্ছে ঝড় থেমে গেলে যে শান্ত অবস্থা বিরাজ করে, সেরকম সবকিছু স্থবির হয়ে আছে। কেউ ভাবতেও পারেনি ঘুণাক্ষরেও মেয়ে দেখতে এসে রাজ এমনটা করবে। রাজের বাবা আর অধরার বাবা ছোটকাল থেকেই বন্ধু, আর তাই রাজ আর অধরার বিয়ের জন্যই আজ কথা হচ্ছিল। এক পর্যায়ে ছেলে মেয়ে আলাদাভাবে কথা বলার জন্য যখন রুমে পাঠানো হয়, তখনই রাজ বিশ্রী ঘটনাটার জন্ম দেয়। অধরার বাবার মরে যেতে ইচ্ছে করছে। সে এ মুখ দেখাবে কিভাবে সমাজে? রাজের বাবা এসে অধরার বাবাকে বলল, বন্ধু, আমাকে ক্ষমা করে দে। তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো উপায় তো নেই? বন্ধু, আমি কি করব? আমার মরা ছাড়া কোনো উপায় নেই। এ মুখ সমাজে দেখাবো কি করে? কাল যখন রাস্তা দিয়ে যাব, তখন লোকে বলবে, ওই দেখ, ধর্ষিতার বাবা যাচ্ছে। এই বলে অধরার বাবা কেঁদে দিল। রাজের বাবা অধরার বাবাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, কান্না করিস না। আজ এই মুহূর্তে রাজ আর অধর আমার বিয়ে হবে। অধরা এই কথা শুনে বলল, কি বলছেন এসব? আমি কি আপনাদের হাতের পুতুল? যা ইচ্ছা তাই করবেন? মন চাইলে খেলবেন না, মন চাইলে ছুঁড়ে ফেলে দেবেন? শোনেন, দরকার হলে গলায় দড়ি দিব, তবুও ওই দুশ্চরিত্রটাকে বিয়ে করব না। বাবা, তুমি না করে দাও ওনাকে, আর বাড়ি থেকে বের হয়ে যেতে বলো। মারে চুপ কর। তুই কি তোর বাবার মরা মুখ দেখতে চাস? মারে, তোর কাছে জীবনে কিছু চাইনি। আজ বাবা হয়ে আমার সম্মান তোর কাছে ভিক্ষা চাইছি। পারবি আমার সম্মান রক্ষা করতে? বিয়েটা তুই করে নে। বাবা, তুমি অমন করে বলো না। আমি বিয়ে করব, আয়োজন করো। এদিকে সন্ধ্যায় রাজ আর অধরার বিয়ে হয়ে যায়। অধরা বাসর ঘরে ঢোকার সময় বিষ খেয়ে নিছে। সে চায় না রাজ নামক ধর্ষকটার সাথে সংসার করতে। অধরার খুব করে কান্না পাচ্ছে। একটা সময় সে রাজকে খুব ভালোবাসতো, কিন্তু যেদিন তার বোন সুইসাইড করলো, আর সুইসাইড করার পর যখন তার বোনের ডায়েরি পড়ে জানতে পারলো সুইসাইডের কারণটা ছিল রাজ, এখনও সেদিনের কথা মনে হলে রাজকে খুন করতে ইচ্ছে করে, কিন্তু সেদিন কাউকে কিছুই বলতে পারে নাই। আর এখন নিজের বোনের হত্যাকারীকেই বিয়ে করতে হলো। এসব ভাবতে ভাবতে চোখ থেকে টুপটাপ বৃষ্টির মতো জল গড়িয়ে পড়তে লাগলো। বাসর রাত সবার স্বপ্নের হলেও অধরার কাছে বাসর রাতটা জীবনের কাল রাত মনে হচ্ছে। বাসর ঘরটা তার কাছে নরক মনে হচ্ছে। তার সব স্বপ্নগুলো আজ ফ্যাকাশে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দরজায় কড়া নড়ল। অধরা তাকিয়ে দেখে রাজ রুমের দরজা লাগিয়ে এদিকে আসছে।
কিন্তু এখনো বিষ কাজ করছে না কেন? রাজ যদি সত্যি স্বামিত্ব ফলায়, না, ওর মতো একটা দুশ্চরিত্রের সাথে ঘর করা যায় না। এদিকে রাজ অদরার কাছে এসে ঘোমটা সরাতেই জয়া বালিশের নিচ থেকে টান দিয়ে ছুরি বের করে রাজের গলায় ধরলো। এই জয়া, কি করছো? গলা কেটে যাবে তো। বুঝতে পারছেন, এখন যদি নড়াচড়া করেন তাহলে একদম গলায় চালিয়ে দিব। এতদিন জয়ার কোমল স্বভাবটাই দেখেছেন, এখন থেকে ভয়ঙ্কর রূপটাও দেখবেন। শোনেন, যদি আমার সাথে কিছু করতে আসেন না, তাহলে আপনাকে নরকে পাঠিয়ে দিব। আপনি কি ভেবেছেন আপনি বিয়ে করলেই আমাকে পেয়ে যাবেন? না, আমার দেহে প্রাণ থাকতে আপনি আমাকে পাবেন না। জয়া, কি বলছো এসব? আল্লাহ তাআলার পবিত্র কালামকে সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি। আর বিয়ে একটি পবিত্র বন্ধন, যে বন্ধন শত্রুকেও ভালোবাসতে শেখায়। আর তুমি তো আমাকে ভালোবাসতে। ভালোবাসা? ভালোবাসা আপনার মুখে শোভা পায় না। কি করেছিল আমার বোন আপনাকে জানেন? আপু আপনাকে কতখানি ভালোবাসতো, আর আপনি আমাকে আর আপুকে দুজনকেই নিয়ে নোংরা খেলায় মেতেছিলেন। আমি আপনাকে ঘৃণা করি মিস্টার রাজ। আপনি আর চাই করেন কাউকে ভালোবাসতে পারেন না। জয়া, প্লিজ বিশ্বাস করো, অদিতি আমাকে ভালোবাসতো, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম। তুমি ভুল বুঝবে কারণে তোমাকে ওর কথা কিচ্ছু বলিনি, কিন্তু সে যে এমন কাজ করবে না বুঝতে পারিনি। বাহ, ভালো তো। তাই বলে আমার আপুটাকে সুইসাইড করতে বাধ্য করলেন? প্লিজ, আজ আমাদের বাসরাত, আজকে আপাতত আমার কথা বিশ্বাস করো তুমি। আচ্ছা চলো, আজ দুজনের জীবনে একটা মর্যাদাপূর্ণ রাত, এজন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নিই। আপনাকে আমি এই জীবনের স্বামী হিসেবে মানতে পারবো না। আর আপনার মন চাই আপনি নামাজ পড়ে নেন। আর শোনেন, আপনি যদি স্বামীর অধিকার নিতে আসেন তাহলে নিজেকে শেষ করে দিব। জয়া মনে মনে ভাবছে, বিষ এখনো কাজ করছে না কেন? তিন্নি কি বিষ দিল তাহলে? কাল বাসায় যেয়ে নেই, তারপর দেখবো নকল বিষ দেওয়ার পরিণাম। রাজ জয়াকে আর কিছু বলল না। জয়ার পাশ থেকে বালিশ নেওয়ার সময় বলল, জানো জয়া, আমি তোমাকেই ভালোবাসি। আমি জানি আমি তোমার কাছে ঘৃণার পাত্র ছাড়া আর কেউ নয়। তোমাকে এভাবে বিয়ে করা ছাড়া আমার কোনো পথ খোলা ছিল না। যদি পারো দিনের ঘটনার জন্য ক্ষমা করে দিও। আর একটা অনুরোধ, স্বামী হিসেবে নয়, শত্রু হিসেবে নিও। আমাদের জন্য যেন আমাদের পরিবারের কেউ কষ্ট না পায়, তারা যেন বুঝতে না পারে কোনো কিছু। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, তুমি যেটা বিষ ভেবে খেয়েছো সেটা বিষ ছিল না, আমি বিষের বোতল পাল্টে দিয়েছিলাম। আপনাকে তো আমি, আপনার জন্য কি আমি মরতেও পারবো না? না, পারবে না, কারণ আমার জীবনটাই যে তুমি। আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস জুড়ে শুধু তুমিই রয়েছো। জয়া কিছু বলছে না। আজকে রাতটা নিয়ে তার কত স্বপ্ন ছিল, আর প্রতিটা স্বপ্ন রাজকে ঘিরেই ছিল। কিন্তু রাজ তার ভালোবাসার সাথে বেইমানি করেছে। যে বোন মায়ের মতো আগলে রাখত, সে বোনকে হারিয়েছে রাজ নামক নরপশুর জন্য। আর যাই হোক, এমন মানুষের সাথে সংসার করা যায় না। এদিকে পরের দিন সকালে রাজ ঘুম থেকে উঠে দেখে জয়া রুমে নেই। রাজ তাড়াহুড়ো করে বিছানা গুছিয়ে নেয়। কিছুক্ষণ পর রাজের ভাবি আসে। কি গো দেবর সাহেব, বিড়াল কেমন মারলে? ভাবি, তুমিও না? হ্যাঁ, তলে তলে এত কিছু আমি বলেই দোষ। বিয়ে করার জন্য এত কিছু করলে, আর বিড়াল মারার কথা শুনে মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতেও জানো না। যাও, ফ্রেশ হয়ে খেতে আসো। রাজ শাওয়ার নেওয়ার জন্য বাথরুমে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। রাজ ভেতরে ঢুকতেই শক খায়। জয়া শাওয়ার নিয়ে শরীরে টাওয়াল পেঁচাচ্ছে। জয়া রাজকে দেখে চিৎকার দিয়ে ওঠে। জয়া খেয়াল করেনি সে তার টাওয়াল গায়ের সাথে ঠিকভাবে জড়াতে পারেনি। তার আগেই রাজ ভেতরে এসে যায়। জয়া আবার যখন চিৎকার দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে জয়ার টাওয়াল খুলে যায়। রাজ জয়াকে জড়িয়ে ধরে মুখটা চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে বলল, ওগো, টাইলটা তো জড়াতেই পারো না, কিন্তু বাথরুমের দরজাটা তো লাগাতে পারো। এটা তোমার বাসা না, এখানে ভাই আছে, বাবা আছে। যদি অন্য কেউ এসে যেত। জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়ানোর চেষ্টা করছে। রাজ এক হাতে বাথরুমের দরজাটা লাগিয়ে দেয়। বাহির থেকে রাজের ভাবি বাথরুমের দরজা নক করে বলে, জয়া, চিৎকার দিলে কেন? ভেতরে কি হয়েছে? জয়া নিজেকে রাজের কাছ থেকে ছাড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখে টাওয়াল নিচে পড়ে আছে, শরীরে কোনো কাপড় নেই। জয়া নিজের হাতে তার চোখ দুটি ধরে ফেলে। রাজ ফ্লোর থেকে টাওয়ালটা তুলে জয়ার শরীরে পেঁচিয়ে দিয়ে বাথরুম থেকে বের হতেই, কি গো দেবরজি, রাতে মন ভরেনি, এখন বাথরুমেও এসব চলছে? এই জন্যই তো বলি, ভেতরে চিৎকার শুনি একজনের, বাহির হয় আর একজন। বাড়িতে ভূত প্রেত হয়, ভয় করলো নাকি? ভাবি, তুমিও না বেশি বলছো কিন্তু। হ হ, যত দোষ নন্দ ঘোষ। এমন সময় জয়া বাথরুম থেকে বেরোতেই ভাবি বলল, কি গো,
একদিনের মধ্যে এত ভালোবাসা? বাথরুমে একা আসা যায় না, এটাই ভালোবাসা। জয়া কিছু বলছে না। লজ্জায় তার মুখটা গোধূলি লগ্নে সূর্য যে রূপ ধারণ করে সেই রূপ ধারণ করেছে। রাজ পলক্ষীন নয়নে তাকিয়ে আছে। রাতের জয়া আর এখনকার জয়ার মাঝে আকাশ পাতাল ব্যবধান। জয়া ভাবিকে কিছু না বলে রুমে চলে গেল। রাজ কিছুক্ষণ পর রুমে গিয়ে দেখে জয়া শাড়ি না লুঙ্গি পরে আছে। রাজ হাসবে না কাঁদবে কিছু বুঝতে পারছে না। জয়া বারবার শাড়ির কুচি দেওয়ার চেষ্টা করতেই পারছে না। রাজ দূরে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। জয়া খেয়াল করেনি রাজ রুমে আসছে। এখন রীতিমতো জয়ার রাগ হচ্ছে। শাড়িটাও সে পরতে পারে না, এভাবে নিচে কিভাবে যাবে। হঠাৎ জয়া খেয়াল করলো কে যেন তার শাড়ির কুচি দিচ্ছে। কিছু বুঝে ওঠার আগেই রাজ শাড়ি কুচি করে গুছে দেয়। তখন হাতটা অনিচ্ছা সত্ত্বেও জয়ার স্পর্শকাতর জায়গায় লাগে। জয়ার শরীরটা কেমন যেন শিউরে ওঠে। মনে হয় সারা শরীরে বিদ্যুৎ বয়ে যাচ্ছে। জয়া রাজের গালে চড় বসিয়ে দেয়। রাজ অবাক হয়ে জয়ার দিকে তাকিয়ে থাকে। কি এইভাবে তাকিয়ে কি দেখছিস? তোর কি করে সাহস হয় রুমে না বলে প্রবেশ করার, তার উপর আমাকে শাড়ি পরাতে গিয়ে ওনার হাত দেওয়ার? তোর কি মনে হয় তোর এসবে আমার মন গলে যাবে? মনে রাখিস, আমি পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি তাহলে সেটা তুই। জয়া, তুমি যতই অবহেলা করো না কেন, আমি তোমাকে ভালোবাসবই। তোমার মন ঠিকই জয় করে নিব। একটা খুনি আমার মন জয় করে নিবে, যার কারণে আমার মতো মেয়ে বড় বোন আত্মহত্যা করেছে? কি দোষ করেছিল আমার বোন? কি দোষ করেছিলাম আমি? ভালোই তো বাসতাম তোমাকে, নিজের সবটা দিয়ে ভালোবেসেছি। তার প্রতিদান স্বরূপ নিজের কলিজার টুকরো বোনকে হারিয়েছি। আমি তোকে ঘৃণা করি, তোর মুখটাও দেখতে ইচ্ছা হয় না আমার। রাজ আর জয়ার তর্কাতর্কির সময় রাজের ভাবি রুমে এসে পড়ে। কি গো, তোমরা এভাবে থাকবে? নিচে খেতে আসো, এই রোমান্স করার অনেক সময় পাবে। সকালে নাস্তা করে রাজ জরুরি কাজে অফিসে চলে যায়। অফিস থেকে আসার সময় জ্যামে যখন আটকে পড়ে, হঠাৎ খেয়াল করে দেখতে পায় একটা 9-10 বছরের মেয়ে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে। গাড়ির কাজ নামিয়ে দিতেই মেয়েটা বলল, স্যার, একদম তাজা বেলির ফুলের মালা ম্যাডামের জন্য নিয়ে যান, ম্যাডাম অনেক খুশি হবে। রাজ মেয়েটার কাছ থেকে একটা ফুলের মালা নিয়ে 1000 টাকার একটা নোট পাঠিয়ে দিল। স্যার, সারাদিন 500 টাকার ফুলও বিক্রি করতে পারি না, এত টাকা কিভাবে ভাঙতে দিব? তোমাকে 1000 টাকাই দিয়েছি, রেখে দাও। আর দোয়া করো তোমার ম্যাডাম যেন খুশি হয়। রাজ ফুলের মালাটা ড্রেসিং টেবিলের উপরে রাখতেই দেখতে পেল জয়া ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। জয়া, তুমি এটা করতে পারলে? আমার কথা একবারও তোমার মনে পড়লো না? জয়া জারিফের কথা শুনে ফুপিয়ে কান্না করে দিল। কি হলো, কাঁদছো কেন? জারিফ, বিশ্বাস করো আমি ইচ্ছা করে বিয়েটা করিনি। রাজ আমাকে দেখতে গিয়ে অসভ্যতামি করেছে। তুমি যেইভাবেই হোক আমাকে নিয়ে যাও, আমি এই নরকে থাকতে পারবো না। জয়া, তুমি চিন্তা করো না, আমাদের দুজনকে কেউ আলাদা করতে পারবে না। আগামী মাসে আমি দেশে আসি, আর তুমি পারলে রাজকে ডিভোর্স দিয়ে দাও, পরে কোনো ঝামেলা হবে না। ওকে মাই সুইট হার্ট, তুমি চিন্তা করো না, আমি যত তাড়াতাড়ি পারি রাজকে ডিভোর্স দিয়ে দিব। আর একটা কথা, আমি তোমার আমানত খেয়ানত করিনি। রাজকে আমি স্বামীর অধিকার দেইনি, আর কোনোদিন দিবও না। জয়া ফোন কেটে দিয়ে পিছনে তাকাতেই দেখে রাজ দাঁড়িয়ে আছে। জয়া রাজকে কিছু না বলে রুমে চলে গেল। জয়া ড্রেসিং টেবিলের সামনে বসে যখন চুল আঁচড়াচ্ছে, এমন সময় রাজ বলল, জয়া, তোমার খোপাতে বেলি ফুলের মালাটা খুব সুন্দর লাগবে, একটু পরবে মালাটা? জয়া মালাটা হাতে নিয়ে বলল, তাই বুঝি? খুব সুন্দর লাগবে, তাই না? আচ্ছা, তুই কি করে ভাবলি তোর দেওয়া ফুল আমি খোপায় চড়াবো? কথাটা বলে মালাটা পা দিয়ে পিষে ফেললো। রাজ কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। রাত্রিবেলা রাজ ফ্লোরে শুয়ে আছে। জয়া রাজকে শুনিয়ে শুনিয়ে জারিফের সাথে কথা বলছে। কথার বলার এক পর্যায়ে জারিফ বলল, বেবি, একটা পাপ্পি দাও না। ইস, আমার শরম করে, তুমি পাপ্পি দাও। জয়ার প্রতিটা কথা যেন রাজের বুকে তীরের মতো এসে বিচ্ছে। জ্যৈষ্ঠের আকাশটা যেন আষাঢ়ে দখল করে নিয়েছে। এই বুঝি মুষলধারে বৃষ্টি নামবে। জয়ার কথাগুলো রাজ সহ্য করতে পারছে না, তাই জয়াকে বলল, আমার বাড়িতে অন্য পুরুষের সাথে কথা বলা চলবে না। আর মনে রেখো, তুমি আমার স্ত্রী। তুমি মানো বা না মানো সেটা তোমার বিষয়। কিসের স্ত্রী? জোর করে বিয়ে করলে স্ত্রী হওয়া যায়? 3 বার কবুল বললেই কি শরীর ভোগ করো? লাইসেন্স পাওয়া যায়? শোন, আমি ডিভোর্স চাই। তুই যদি সত্যি আমাকে ভালোবাসিস, সে ভালোবাসার কসম তুই আমাকে ডিভোর্স দিবি। জয়া, এসব কি বলছো তুমি? ডিভোর্স? হ্যাঁ, ডিভোর্স। সামনের মাসে জারিফ আসবে, জারিফ এসেই আমাকে বিয়ে করবে। রাজ কি বলবে তার ভাষা খুঁজে পাচ্ছে না। যে জয়া তাকে কলিজা ছাড়া ডাকতো না, সে তার কাছে ডিভোর্স চাচ্ছে।
সময় মানুষকে কতভাবেই না পরিবর্তন করে দেয়। এদিকে দেখতে দেখতে প্রায় মাস চলে যায়। এখন রাজ আর জয়া নতুন অফিসের জন্য ঢাকায় থাকে। দুজন একসাথে থাকলেও এতদিনে রাজ জয়াকে একটা দিনের জন্যও কাছে পায়নি। প্রতিদিনের জন্য রাজ অফিস থেকে আসার সময় কিছু না কিছু জয়ার জন্য ঠিকই নিয়ে আসবে। জয়া এ নিয়ে রাজকে নানাভাবে অপমান করবে, কিন্তু রাজের কোনো অভিযোগ নেই জয়ার প্রতি, কারণ রাজ জয়াকে ভালোবাসে। প্রতিদিনের মতো আজও রাজ অফিসে চলে যায়। রাজ অফিসে চলে যাওয়ার সাথে সাথে জয়ার নাম্বারে একটা মেসেজ আসে। দরজাটা খোলো তো। জয়া দরজা খুলতেই চমকে গেল। জারিফ, তুমি? কেমন দিলাম সারপ্রাইজ? আমি বিশ্বাসই করতে পারছি না আমার জারিফ দেশে এসেছে। দুজনের চোখে আনন্দ অশ্রু। জয়া আর জারিফের এই প্রথম সামনাসামনি দেখা হলো। জারিফ জয়ার কাছে রাজের বিষয়ে সবকিছু শুনে বলল, তুমি চিন্তা করো না, আমরা খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। তুমি শুধু রাজের থেকে ডিভোর্সটা নাও, আর আজ আমি আসি। জারিফ চলে যাওয়ার কিছুক্ষণ পর রাজ বাসায় প্রবেশ করেই বুঝতে পারছে জয়া আজ ভীষণ খুশি। কিন্তু কেন? রাত্রে জয়া জারিফের সাথে বিয়ে নিয়ে কথা বলছে, তখন রাজ বুঝতে পারল জারিফ দেশে এসেছে। জারিফের আসার কথা শুনে রাজের বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে প্রিয় বস্তুটা হারিয়ে ফেলতে যাচ্ছে। এদিকে জয়া জারিফের সাথে কথা শেষ করেই রাজকে বলল, রাজ, কালকেই আমি ডিভোর্স চাই। সরি, আমি কি তোমাকে ডিভোর্স দিতে পারবো না, তবে একটা শর্তে ডিভোর্স দিতে পারি। কি সত্য বলো? আগামী 7 দিন তুমি আমার স্ত্রীর মতো হয়ে থাকবে, যা বলবো তাই করবে। ভয় পেও না, স্বামীর অধিকার চাইবো না, আর কোনোদিন তোমার সামনে মুখ নিয়ে দাঁড়াবো না। আর হ্যাঁ, আজ অফিস থেকে আসার সময় ডিভোর্স লেটার নিয়ে এসেছি। 7 দিন পর সই করে দেব। এখন বলো, তুমি শর্তে রাজি কিনা? আচ্ছা, আমি তোমার সত্যের আছি। তাহলে কাল সকাল থেকে 7 দিন শুরু। আচ্ছা, তবে আবারও বলে দিচ্ছি, স্বামীর অধিকার তুমি কখনো পাবে না আমার থেকে। রাজ মুচকি হেসে বলল, চিন্তা করো না, ওসব কিছু করবো না, এখন ঘুমিয়ে যাও। ফজরের আজানের সময় রাজ জয়াকে ডেকে দিতেই জয়া বলল, আমি নামাজ পড়বো না, আমাকে ঘুমাতে দাও। কেন শুধু শুধু বিরক্ত করো? জয়া, ভুলে যেও না, এই 7 দিন আমার কথা মতো চলবে। যাও, ওযু করে আসো। রাজ জয়াকে উজু করতে পাঠিয়ে দিয়ে নিজেও উজু করে নামাজ পড়ে নিল। সকালে জয়া যখন রান্না করছে তখন রাজ জয়ার সাথে থেকে হেল্প করে। অনিচ্ছা সত্ত্বেও জয়া এসব সহ্য করে যায় আর মনে মনে ভাবে, 7 দিনই তো। এদিকে প্রতিদিনের মতো রাজ আজকে অফিস থেকে আসার সময় বেলি ফুলের মালা নিয়ে এসে নিজ হাতে জয়ার খপায় পরিয়ে দেয়। জয়া না করতে পারে না। রাতে জয়া আর রাজ ডিনার করতে বসেছে। রাজ খেয়াল করলো জয়া খাচ্ছে না। এই, তুমি খাচ্ছ না কেন? হাত কেটে গেছে দুপুরে ফল কাটতে গিয়ে। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা, হ্যাঁ করো। না, আমি খেতে পারবো, আপনার খাইয়ে দিতে হবে না। এই 7 দিন কোনো কৈফিয়ত শুনতে চাই না, হ্যাঁ করো। জয়া রাজের দিকে চেয়ে আছে এক দৃষ্টিতে আর খাবার খাচ্ছে। 3 দিন খুব ভালো কাটলো। তৃতীয় দিন রাজ অফিসে এমন সময় বৃষ্টি নামলো। জয়া ছোটবেলা থেকে বৃষ্টি পাগল। বৃষ্টি শুরু হলেই জয়া ছাদে গিয়ে ভিজতে লাগে। প্রায় ঘন্টাখানেক ভেজার পর রুমে এসে কাপড় চেঞ্জ করতেই কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। রাজ পাশে এসেই দেখে জয়া বিছানায় শুয়ে আছে। জয়াকে দুবার ডাক দিতেও যখন বিছানা থেকে উঠছিল না, তখন মাথায় হাত দিয়ে দেখে জ্বরে গা পড়ে যাচ্ছে। রাজ কি করবে বুঝতে পারছে না। কিছুক্ষণ জলপট্টি দিয়ে দেখলো জ্বর কমছে না, তাই দেরি না করে রাতেই হসপিটালে নিয়ে যায়। হসপিটালে 2 দিন রাজ জয়ার পাশেই থাকে। 3টা দিন এক মুহূর্তের জন্যও রাজ জয়ার চোখের আড়াল হয়নি। জয়াকে খাইয়ে দেওয়া থেকে শুরু করে মেডিসিন দেওয়া সব করেছে। 2 দিন পর হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। বাড়ি ফেরার পর রাজ জয়াকে রান্না করতে দেয়নি। এদিকে রাজ রান্না করতে গিয়ে তার হাত পুড়ে ফেলে। এর আগে কোনোদিন তো রান্না করেনি, সেজন্য দুপুরে রাজ যখন জয়াকে খাইয়ে দিতে যায় তখন জয়া খেয়াল করে রাজের ডান হাতে ফুসকা পড়েছে অনেকগুলো। রাজকে জিজ্ঞেস করতেই বলে, ওই একটুখানি হাত তেলে ছিটা লেগেছিল, তুমি কিছু ভেবো না, ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, তুমি তো গোসল করনি। আমি পানি তুলে কাপড় রেখে আসছি, তুমি গোসল করে আসো। ঠিক মতো গোসল না করলে তো শরীর আরো খারাপ লাগবে। জয়া গোসল করে বের হতেই রাজ বিছানায় বসিয়ে জয়ার মাথার চুল আঁচড়ে তেল লাগিয়ে দেয়। জয়ার এসব সহ্য হয় না, কিন্তু সহ্য করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই। আর কয়েকটা দিনই তো মাত্র, আর বাকি 2 দিন। জয়া এখন সম্পূর্ণ সুস্থ। এদিকে জয়ার দিনগুলি যেন যাচ্ছে না। আর মাত্র 2টি দিন, তারপরেই সে জারিফকে পেতে যাচ্ছে। কিন্তু এই 2টি দিন জয়ার কাছে 2টি মাসের সমান লাগছে। দেখতে দেখতে 6 দিন চলে যায়। আজকের রাতটা পেরুলেই কাল সকালে অপেক্ষার 7 দিন পূর্ণ হবে। রাজ জয়ার মাথায় হাত বুলাচ্ছে। জয়ার বড্ড রাগ হচ্ছে, তবুও কিছু বলছে না। সে নতুন সকালের নতুন একটি সুন্দর ভোরের আশা করছে, যে ভোরে থাকবে না কোনো খুনির ছায়া। এদিকে রাজ জয়ার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, জয়া, সত্যিই কি জারিফ আমার চেয়ে তোমাকে বেশি ভালোবাসে?
রাজ দেখলো জয়া ঘুমিয়ে গেছে। চাঁদের আলো জানালার কাছে ভেদ করে জয়ার মুখে পড়ছে। এমনিতেও রূপকথার রাজকুমারীর মতো দেখতে জয়া। চাঁদের আলোতে আরো বেশি সুন্দর লাগছে। রাজের মন চাচ্ছে জয়ার কপালে চুলগুলো সরিয়ে তার কপালে চুমু এগিয়ে দিতে, কিন্তু না। এদিকে জয়ার মাঝরাতে কারো কান্নার শব্দে ঘুম ভেঙে যায়। জয়া বুঝতে পারে পাশের রুমে কে যেন কাঁদছে। তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠে পাশের রুমে ওকে দিতেই দেখে রাজ জায়নামাজে বসে মোনাজাত ধরে কান্না করছে আর কি যেন বলছে। জয়া একটু মনোযোগ দিয়ে শুনতে পেল রাজ বলছে, হে আল্লাহ, রাত্রি যতই গভীর হয় ততই তোমার দরজা বান্দার জন্য উন্মুক্ত হয়। তুমি না শেষ রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য শেষ আসমানে আসো। ও আল্লাহ, আমি আমার প্রিয়তমা স্ত্রীকে তোমার পথে আনার জন্য চেষ্টা করেছি। হেদায়েত দানের মালিক তুমি। আমি আমার কর্মের জন্য তোমার কাছে তওবা করছি। ও আমার আল্লাহ, তুমি জয়াকে আমার জন্য কবুল করে নাও। তুমি তো জানো কতটা ভালোবাসি আমি তাকে। তুমি তো সত্যিটাও জানো। ও আল্লাহ, জয়াকে আমার করে দাও। জয়ার কাছে রাজের কান্না অসহ্য লাগছে, তাই তাড়াতাড়ি বিছানে গিয়ে শুয়ে পড়ল। রাত সারা রাত ওভাবেই কাটিয়ে দিল। সকালবেলা ভোরের আলো পড়তেই জয়ার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙতেই তার খুব খুশি লাগে, আজ থেকে সে মুক্ত। কিন্তু কোথাও রাজকে দেখতে পাচ্ছে না। রাজ কি তাকে ডিভোর্স দিবে না? হঠাৎ খেয়াল করলো টেবিলের উপর ডিভোর্স পেপার, তার পাশেই একটা চিরকুট। জয়া দেখলো ডিভোর্স পেপারে রাজ সাইন করে দিয়েছে। সাইনটা দেখেই ঈদের চাঁদ দেখার মতো আনন্দ হচ্ছে। ডিভোর্স লেটারের পাশে চিরকুটটা খুলে পড়তে শুরু করলো। তোমাকে কি বলে সম্বোধন করব সে ভাষা আমার জানা নেই। আজ থেকে তোমার প্রতি আমার কোনো অধিকার রইল না। আজ থেকে তুমি মুক্ত। তুমি তো এটাই চেয়েছিলে। আজকের পর থেকে আর কেউ বেলি ফুলের মালা নিয়ে এসে তোমাকে বলবে না ভালোবাসি, বলবে না তোমাকে নীল শাড়িতে অনেক সুন্দর লাগে। আর কেউ তোমাকে জোর করে খাইয়ে দিবে না। আর কেউ হয়তো তোমার জন্য হাত পুড়ে রান্না করবে না, বলবে না নামাজ পড়তে। যেন খুব করে চেয়েছিলাম জান্নাতে তোমাকে নিয়ে একসাথে থাকতে। জানি তোমার রাত্রে উঠতে কষ্ট হতো, তারপরেও 7টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়ানোর চেষ্টা করেছি। জানো জয়া, আমি তোমাকে অনেক ভালোবাসতাম। তুমি যতক্ষণ আমার পাশে থাকতে মনে হতো পুরো পৃথিবীটাই আমার পাশে। কিন্তু আমি এই জিনিসটা বুঝতাম না, জোর করে ভালোবাসা হয় না। তুমি তো আমাকে ভালোবাসতে, একটা সময় কলিজা ছাড়া ডাকতেই না। কিন্তু আজ বুঝতে পারলাম তুমি আমাকে ঘৃণা করো, প্রচন্ড ঘৃণা করো। আমাকে ক্ষমা করে দিও জোর করে তোমাকে বিয়ে করার জন্য। আর হ্যাঁ, আজকের পর থেকে বিরক্তিটা আর কোনো দিন তোমার সামনে আসবে না। ভালো থেকো। আর হ্যাঁ, তুমি না বলেছিলে কবুল 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 3 বার বললেই বিয়ে হয় না? তুমি হয়তো ভুলে গেছো, বিয়ে হয় আল্লাহর পবিত্র কালাম পড়ে। আর পবিত্র কালামের একটা বন্ধন থাকে, এই বন্ধনটাই একদিন তোমাকে খুব করে কাঁদাবে। ভালো থেকো, বিরক্তিটা তোমার জীবনে আসবে না। চিঠি পড়া শেষ হলেই জয়ার চোখের সামনে তার বোনের সুইসাইড করার চেহারাটা ভেসে উঠল। জয়া মনে মনে বলল, যাক, অবশেষে খুনের হাত থেকে বাঁচলাম। জয়া ডিভোর্স লেটারটা নিয়ে সোজা জারিফের বাসায় চলে যায়। জারিফের রুমের কাছে যেতেই শুনতে পাই, আরে কি বলিস, ওই বিয়ে করা মেয়েকে আমি আবার বিয়ে করব? শুনেছি আজ ডিভোর্স নেবে। ভাবছি হোটেলে নিয়ে ব্যবহার করে ছেড়ে দেব। মেয়েটা সুন্দর, তাই একটু বেশি সময় দিতে হচ্ছে। আরে দোস্ত, তুই একলাই খাবি নাকি? আমাদের দিবি না? আরে তোরাও আছিস, আগে আমি যাব তারপর তোরা। আর হোটেল বুক করার টাকা কিন্তু তুই দিবি। জারিফের কথা শুনে জয়ার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। জারিফ তাকে নয়, তার শরীরটাকে ভালোবাসে। জয়া জারিফের সাথে কথা না বলেই তার বাসা থেকে বের হয়ে যায়। বাসা থেকে বের হতেই ফোনটা ক্রিং ক্রিং করে বেজে ওঠে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে একটা মেয়ে বলে, আপু, আপনি একটু ইবনেসিনা হসপিটালে দেখা করেন। জয়া হসপিটালে গেলে নার্স একটা রোগীর সামনে নিয়ে যায়। বিছানায় শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক থাকা সত্ত্বেও লোকটাকে চিনতে ভুল হয় না জয়ার। এটা আপুর ফ্রেন্ড হাবিব। জয়াকে দেখি হাবিব বলল, আমি আর বাঁচবো না হয়তো, তাই সত্যিটা বলে যেতে চাই। তোমার আপু সুসাইড করেনি, আমি ধর্ষণ করে মেরেছি। কি বলছেন এসব? আপু যে সুইসাইড নোট লিখেছিল, রাত যদি তাকে ভালো না বাসে তাহলে সে সুইসাইড করবে, আর আপু তাই করেছিল। হ্যাঁ, সুসাইড নোট লিখেছিল, কিন্তু সেটা মিথ্যা ছিল। আমি জানতাম অদিতিয়া রাজকে নিজের থেকে বেশি ভালোবাসত, তাই আমি ওর সাথে প্ল্যান করে বলি রাজকে সুসাইড হুমকি দিয়ে চিরকুট লিখে সুসাইড করার অভিনয় করবি, তখন দেখবি রাজ সত্যি তোকে ভালোবাসবে। অদিতিয়া স্মরণ মনে রাজি হয়ে যায় আর সুসাইড নোট লিখে ফেলে, আর তখনই অদিতিয়াকে ধর্ষণ করে মেরে ফেলে, যেন রাজ ফেঁসে যায়। কিন্তু তুমি সুসাইড নোট পুলিশের কাছে দাওনি,
সেদিন আমার বিচার না হলেও প্রকৃতি আমাকে ছাড়েনি। হসপিটালে এসে মৃত্যুর প্রহর গুনছি। শরীরে মরণ ব্যাধি তো ক্যান্সার বাসা বেঁধেছে। হাবিব আর কথা শেষ করতে পারলো না, কথা বলতে বলতেই সে মারা গেল। এদিকে জয়ার সামনে সত্যিটা দিনের আলোর মতো পরিষ্কার, রাজ ফুলের মতো নিষ্পাপ। এতটা ভালোবাসার পরও রাজকে জয়া চিনতে পারলো না। নিজের প্রতি নিজেরই ঘৃণা লাগছে। হসপিটালের বেঞ্চে জয়া বসে পড়ল, চোখের পানি টলমল করছে। খুব সুন্দর করে সেজেছিল আজ জারিফের জন্য। কালো পাড়ের নীল শাড়ি, খোপায় বেলি ফুলের মালা, কপালে ছোট্ট করে বিন্দুর মতো কালো টিপ, সুচয়না চোখ জুড়াতে শুরু করে কাজল দিয়েছিল সে, কিন্তু সে কাজল কালো মনে হয় আর ধরে রাখতে পারবে না। হসপিটালের বেঞ্চে বসে বসে রাজের কথা ভাবছে। এমন সময় একটা নার্স বলল, আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? জি ভালো। আপু, কয়েকদিন আগে আপনি আসছিলেন না জ্বর নিয়ে এই হসপিটালে? হ্যাঁ আপু, কেন, কি হয়েছে? কিছু না আপু। আপু, আপনার হাজবেন্ড আসেনি? না, ওই আজ বাসায়। আপু, একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি এমন ভালো কাজ করেছেন যার জন্য এমন স্বামী পেয়েছেন। কি বলছো আপু? আপু, আপনি সত্যি অনেক ভাগ্যবতী। হসপিটালে 4 বছরে কত কাপল দেখেছি, কত ক্রিটিক্যাল মুহূর্ত পার করেছি, কিন্তু আপনার স্বামীর মতো কাউকে দেখিনি। সারা রাত আপনার জন্য নামাজ পড়ে কান্না করেছে যেন আপনি সুস্থ হয়ে যান। একটা মানুষ আর একটা মানুষকে এতটা ভালোবাসতে আপনার স্বামীকে না দেখলে বুঝতে পারতাম না। দিনের বেলাতে আপনার মুখে তুলে খাইয়ে দিল। আপু, আমার জন্য দোয়া করবেন। আমার স্বামীটা নেশা করে, তবুও ছেড়ে যেতে পারে না। আল্লাহ যেন আমার স্বামীকে আপনার স্বামীর মতো ভালো বানিয়ে দেয়। জয়া নার্সকে জড়িয়ে ধরে কান্না করে দিল। সে ভাবতে পারছে না সে কোথায় যাবে। জয়ার জড়িয়ে ধরা দেখে নার্স হতভম্ব হয়ে যায়। জয়া নার্সকে বিদায় জানিয়ে তাড়াহুড়ো করে বাসায় এসে পড়ে। বাসায় আসতেই শুনতে পাই কে যেন ডাকছে। হে কলিজা, বেলি ফুলের মালা এনেছি, খোপায় জড়াবে না? জয়ার দৌড়ে ড্রেসিং টেবিলের সামনে যায়, কিন্তু না, রুমে কেউ নাই। জয়ার রাজের দেওয়া ফেলে রাখা চিরকুটটা বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। রাজের মুখটা বারবার চোখের সামনে ভেসে উঠছে। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডে কেউ ছুরি চালিয়ে দিয়েছে। জয়া তার ফোন থেকে বারবার রাজের নাম্বারে ফোন দেয়। নাম্বারটা বারবার বন্ধ শোনাচ্ছে। বাসায় ফোন করে রাজের মাকে রাজের কথা বললে তারা বলল, রাজ তো বাসায় আসেনি মা। জয়া ফোন কাটতেই ডিভোর্স লেটারটা চোখে পড়ল। ডিভোর্স লেটারটা হাতে নিয়ে বুঝতে পারলো ডিভোর্স লেটারে ফোটায় ফোটায় জলের ছাপ। জয়ার আর বুঝতে বাকি রইল না রাজ ডিভোর্স লেটারে সাইন করতে গিয়ে কান্না করছে। জয়া আর এক মুহূর্ত দেরি না করে ডিভোর্স লেটারটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে এবং বিকেলে টিকিট করে বাসে করে রাজের বাসায় এসে পড়ে। বাসায় এসে রাজের মাকে বলল, মা, রাজ এখনো বাসায় ফিরেনি? না তো মা, আরেকটা কথা তোমাকে যে কিভাবে বলি। মা, কি বলবেন বলেন, আমি কিচ্ছু মনে করব না। মা, রাজ আমার সাথে সব শেয়ার করেছে এবং তোমাকে ডিভোর্স দেওয়ার আগের দিন ফোন করে অনেক কান্না করেছিল। আমি প্রথমে না করেছিলাম, কিন্তু যখন শুনলাম ডিভোর্স তোমার ইচ্ছেতেই হচ্ছে তখন আর আটকায়নি। তোমাকে নিজের মেয়ের মতোই ভেবেছিলাম। মানছি বিয়ের আগে রাজা একটা সিনক্রেট করেছিল, সেজন্য আমিও ক্ষমা চাচ্ছি। আমাদের ক্ষমা করে দিও মা। আমার ছেলেটা তোমার জীবনটা নষ্ট করে দিয়েছে। দোয়া করি তুমি সুখী হও। তোমাকে চাইলেও আর এ বাড়িতে রাখতে পারবো না। আরেকটা কথা, আমার ছেলেটা তোমাকে বড্ড বেশি ভালোবাসতো। আচ্ছা বাদ দাও মা, তুমি ভালো থেকো। মা, কি বলছেন? আপনি ক্ষমা চাচ্ছেন কেন? মা, আপনারা আমাকে ক্ষমা করে দেন। আমি অনেক বড় ভুল করছি। আপনাদের ছেড়ে আমি কোথাও যাব না। এমন সময় জয়ার বাবা আসলো। জয়া তার বাবাকে দেখে খানিকটা অবাক হয়ে যায়। বাবা, তুমি কেন আসছো? শুনলাম রাজ নাকি তোকে ডিভোর্স দিয়েছে, তাই তোকে নিতে আসলাম। জয়া আর তার বাবাকে কিছু বলতে পারল না। বাসায় আসার পর রাজের সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু পারেনি। পরিচিত একজনের কাছে শুনেছে রাজ নাকি আমেরিকা চলে যাবে কিছুদিনের মধ্যে। জয়া ভাবতে পারছে না এই মুখ নিয়ে কিভাবে রাজের সামনে গিয়ে দাঁড়াবে। যতই দিন যাচ্ছে রাজের স্মৃতিগুলো ততই মনে পড়ছে। রাজের খাইয়ে দেওয়া, অফিস শেষ করে বেলি ফুলের মালা নিয়ে আসা, সব কিছু। একদিন হঠাৎ শুনতে পেল রাজের বিয়ে, তাও জয়ারই বান্ধবী জেনিফার সাথে। জয়া বিশ্বাস করতে পারছে না রাজের বিয়ে। কলিজাটা ফেটে যাচ্ছে তার। না, এই বিয়ে যেভাবেই হোক আটকাতে হবে। রাজকে ছাড়া সে বাঁচবে কিভাবে? কোনো মতে রাজের ঠিকানা সংগ্রহ করে রাজের নতুন বাসায় গেল। রাজ ফোনে কার সাথে যেন কথা বলছিল। জয়াকে দেখে ফোন রেখে দিয়ে বলল, আপনি কেন এসেছেন? আমি আমার স্বামীর কাছে এসেছি। তাই বুঝি? কিসের স্বামী আমি? একটু বুঝিয়ে বলবেন। আপনাকে আমি ডিভোর্স দিয়েছি,
আপনি তো এটাই চেয়েছিলেন। রাজ, আমাকে ক্ষমা করে দাও, আমি সত্যি সব না জেনে করছি। ক্ষমা? হ্যাঁ, সে তো তোমাকে ডিভোর্স লেটারের সাথেই করে দিয়েছি, কি যাওয়ার। আর কত কষ্ট দিতে চান আপনি আমাকে? সে ফুল সজ্জার রাত থেকে আপনি আমাকে কত অপমান না করেছেন, সব আপনাকে ভালোবাসার কারণে। আমি চাইলে আপনার কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে নিতে পারতাম, কিন্তু কেন নেইনি জানেন? আপনাকে বড্ড বেশি ভালোবাসতাম, বলতে পারেন নিজের থেকেও বেশি। এই জন্যই আপনি যত্ন সহকারে কষ্ট দিয়েছেন, সারা রাত আমার কাঁদতে হয়েছে। প্লিজ আপনি এখান থেকে চলে যান। রাজ, তুমি মারো কাটো যাই করো, তবুও আমাকে তাড়িয়ে দিও না। কতদিনে বুঝতে পেরেছি তুমি আমার কতটা জায়গা জুড়েছিলে। আপনি যাবেন? আপনার মুখটা আমার দেখতে ইচ্ছে করছে না আর। এমন সময় জেনিফা এসেই রাজকে বলল, হাই বেবি, আমি কখন থেকে ওয়েট করছি। বিয়ের কেনাকাটা করতে যাবে না? জানিমান যাব, তবে দিনটা মনে হয় আজ অশুভ যাবে। সকালেই কার মুখ দেখতে হলো। আচ্ছা এসব বাদ দাও, চলো শপিং করে একটু পার্কে ঘুরতে যাব। জেনিফা গিয়ে রাজের হাত ধরলো। জয়ার কলিজাটা ফেটে যাচ্ছে, চোখের পানি ধরে রাখতে পারছে না। এদিকে রাজ আর জেনিফা যখন বাসা থেকে বের হবে এমন সময় জয়া বলল, রাজ প্লিজ যেও না, তোমাকে ছাড়া সত্যিই আমি মরে যাব। আর এই জেনিফা, তুই আমার বন্ধু হয়ে আমার কলিজাটাকেই আমার কাছ থেকে আলাদা করতে চাচ্ছিস? কেমন বন্ধু তুই? বন্ধু? কিসের বন্ধু? তাছাড়া রাজকে আমি ভালোবাসি, এতে তোর তো কোনো প্রবলেম হওয়ার কথা না। তুই তো রাজকে ডিভোর্স দিয়েছিস, এখন কেন আসছিস আমাদের মাঝে? তোকে যেন নেক্সট টাইম রাজের সামনে না দেখি। জয়া এবার জেনিফার সামনে রাজের দুটো পা ঝাপটে ধরে বলল, রাজ, আমাকে ছেড়ে যেও না, তুমি যা বলবে তাই করব। তোমার বাসার কাজের মেয়ে করেই রেখে দিও, তবু আমাকে তাড়িয়ে দিও না। জয়া, এসব কি করছো? পা ছাড়ো প্লিজ। না, পা ছাড়বো না। তুমি যতক্ষণ পর্যন্ত আমাকে ক্ষমা না করবে আমি ততক্ষণ পর্যন্ত তোমার পা ছাড়বো না। জয়া, এসব কি হচ্ছে? আমি জেনিফারে কথা দিয়েছি, তাকেই বিয়ে করব। আমার এখন আর কিচ্ছু করার নেই। এছাড়া তুমি ডিভোর্স চেয়েছিলে, তখন যা হয়েছিল তোমার ইচ্ছেতেই হয়েছিল, এখন যা হবে আমার ইচ্ছেতেই হোক। রাজ প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, সত্যি মরে যাব। জয়া প্লিজ পা ছাড়ো। আর একটা কথা, তুমি আর আমাদের মাঝে এসো না। যদি কখনো আমার সামনে এসো তাহলে আমার মরা মুখ দেখবে। কথাটা বলে রাজ চলে গেল। জয়া শুধু রাজের চলে যাওয়ার দিকে তাকিয়েছিল পলক্ষীনভাবে। এদিকে জয়া বাসায় গিয়ে আর ঘুমাতে পারল না। বারবার রাজের মুখটা তার চোখের সামনে ভেসে উঠছে। রাজের সাথে কাটানো বিরক্তিকর সেই স্মৃতিগুলো আজ বড্ড বেশি মিস করছে। চোখ থেকে জল গড়িয়ে পড়ছে। জয়া রাজকে ছাড়া কিছুই ভাবতে পারছে না। দেখতে দেখতে রাজ আর জেনিফার বিয়ের দিন ঠিক হয়ে যায়। জেনিফার জয়াকে ফোনে খবর দেয়। রাজ আর জেনিফার বিয়ের আগের দিন জয়া সারা রাত কান্না করে। শেষ রাতে আর সহ্য করতে না পেরে অনেকগুলো স্লিপিং পিল খেয়ে নেয় আর রাজের ছবিটা বুকে নিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলা জয়ার মা দরজা খোলা দেখেই জয়ার রুমে এসে দেখে জয়া ফ্লোরে পড়ে আছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে জয়াকে ইমার্জেন্সি বিভাগে এডমিট করে জয়ার বাবা রাজকে ফোন করে সবকিছু বলে। রাজকে যখন জয়ার বাবা ফোন করে, রাজ তখন ফ্লাইটের অপেক্ষা করছে। সে স্থির করেছে আমেরিকা চলে যাবে, কিন্তু ফোন পেয়ে সরাসরি হসপিটালে এসে পড়ে। সাথে জেনিফারকেও ফোন দেয়। রাজ হসপিটালে আসতেই জয়ার বাবা রাজকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলে, বাবা রাজ, আমি জানি আমার মেয়েটা ভুল করেছে, তুমি ওকে ক্ষমা করে দাও। আমার একটা মাত্র মেয়ে, ওকে ছাড়া আমরা বাঁচবো কিভাবে? বাবা চিন্তা করবেন না, আপনি আপনি দেখছি কি করা যায়। এমন সময় নার্স এসে বলল, পেশেন্টের জ্ঞান ফিরেছে, বেডে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। সবাইকে রেখে রাজ একলাই জয়ার কেবিনে গেল। জয়া রাজের আসার শব্দ পেয়ে ওপাশ করে শুয়ে পড়ল। রাজ জয়ার পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কেন মরতে গিয়েছিলে? তোমার কিছু হয়ে গেলে আমি কিভাবে বাঁচবো? তোমার না জেনিফা আছে, আজ না ওকে বিয়ে করার কথা। আমি পারবো না এসব সহ্য করতে, তাই মৃত্যুকেই বেছে নিয়েছি। আর একবার বাজে কথা বললে সত্যি সত্যি জেনিফারের বিয়ে করে নেব। মানে কিছুই না, আমি আর জেনিফার প্ল্যান করেছিলাম যেন তুমি বুঝতে পারো ভুলটা। আমি আজ আমেরিকা চলে যেতাম, কিন্তু তোমার পাগলামিতে আর যেতে পারলাম কোথায়। আমাকে ছেড়ে তুমি যদি আবার কোথাও যাও আমি সত্যিই মরে যাব। ছি ছি, কি বলো? তুমি মরে গেলে ফুলসজ্জা করবো কার সাথে? এখনো তো অনেক কিছুই বাকি। যা দুষ্টু, শরম করে না বুঝি আমার? তাই বুঝি? তাইলে জেনিফার কাছে যাই।
কথাটি শেষ করার আগেই জয়া রাজকে শক্ত করে জড়িয়ে ধরে বলল,